তুই যদি ভেবে থাকিস শাড়ি পরে আমার সামনে আসলে আমি ইমপ্রেস হয়ে তোকে আই লাভ ইউ বলবো, তাহলে তুই ভুল ভাবছিস নাফিয়া। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে উঠল তিহান নাফিয়াকে। আর ওনার কথা শুনে নাফিয়া হতাশ হয়ে বলল, কেন ইমপ্রেস হবে না তুমি? আমি তোমায় ভালোবাসি তিহান ভাই। আর কিছু বলার আগে ঠাস করে গালে থাপ্পড় দিয়ে দিল তিহান। আর ওনার কাজে হা হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে রইল নাফিহা। তিহান রেগে বলে উঠল, তোকে যদি আর একদিন আমার ধারে কাছে দেখছি তো তোর একদিনকে আমার একদিন। বলে হন হন করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল তিহান। আর নাফিয়া ইনোসেন্ট মার্কা লুক নিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এ নিয়ে 10 বার প্রপোজ করেছে নাফিয়া তিহানকে, আর প্রত্যেকবারই তিহান নাফিয়াকে রিজেক্ট করে দিয়েছে। সেই প্রথম দিন দেখার পর থেকে ভালোবাসে নাফিয়া তাকে, কিন্তু শালায় নাফিয়ার ভালোবাসা বুঝতেই চায় না। গালে হাত দিয়ে বলে উঠল নাফিয়া, শয়তান পোলা, তোর কপালে ভালো মেয়ে জুটবে না। আমার মতো ইনোসেন্ট মেয়েটারে মারলি তো। এমন সময় রুমে প্রবেশ করলো নাফিয়ার বেস্টু রাত্রি, তিহানের বোন। ও এসে বলল নাফিয়াকে, কি রে, তোকে দেখে কি বললো ভাইয়া? তোর মাথা কইছে, আমার থাপ্পড় মেরে চলে গেল। নাফিয়ার কথা শুনে রাত্রি হাসতে হাসতে বলে উঠল, আবারও মারছে? শয়তান মাইয়া, একদম হাসবি না, এসব তোর জন্য হয়েছে। আমি কি করছি? তুই কি করছস মানে? তুই তো বললি শাড়ি পরে তিহান ভাইয়ের সামনে আসলে ভাইয়া আমায় আমার প্রপোজ একসেপ্ট করে নিবে। সিনেমায় তো এমনটাই হয়, তাই তো। আবার তুই সিনেমা দেখে আমায় আইডিয়া দিয়েছিস। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। বলেই দৌড় লাগালো নাফিয়া রাত্রির পেছনে। আর রাত্রি নাফিয়ার কাজ দেখে ভয়ে বলে উঠল, ওরে বাবা! তারপর সেও দিল দৌড়। তো মানে নাফিয়া ওর পেছনে আর ও নাফিয়ার সামনে। এখন যতক্ষণ ওরা ছুটোছুটি করছে ততক্ষণ আমরা পরিচয় পর্ব শুরু করি। গল্পের হিরোইন নাফিয়া অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর হিরো তিহান অনার্স লাস্ট ইয়ারের ছাত্র। তবে মজার বিষয় যেটা, সেটা হলো তিহান নাফিয়ার বেস্ট ফ্রেন্ড, রাত্রির ভাই। ওরা একই ভার্সিটিতে পড়ে। প্রথম দিন নাফিয়া তিহানকে দেখে ভালোবেসে ফেলে, যাকে বলে প্রথম দেখায় ভালোবাসা। নাফিয়া বেশ কয়েকবারই প্রপোজ করেছে তিহাকে, কিন্তু তিহান প্রত্যেকবারই রিজেক্ট করেছে তাকে। তবে সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো মন খারাপ জন্মায়নি নাফিয়ার। বাকিটা গল্পের মাধ্যমে জানানো হবে। এদিকে নাফিয়া আর রাত্রি দৌড়াতে দৌড়াতে গিয়ে থামলো একদম তিহানের সামনে। তিহান ওদের এভাবে দৌড়াতে দেখে বলে উঠল, কি হলো, তোরা বাদরের মতো লাফাচ্ছিস কেন? না, তেমন কিছু নয় ভাইয়া। তোর কি খেয়ে দে কোনো কাজ নেই? সারাদিন শুধু এই ড্রামা কুইনের সাথে ঘোরাঘুরি করিস। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল নাফিয়ার। ফট করে বলে উঠল, আপনি আমায় ড্রামা কুইন বললেন ভাইয়া? বেশ করেছি বলেছি, সারাদিন বাংলা সিনেমার মতো ড্রামা দেখালে তো বলতেই হবে। আর এমনিতে ওদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি। বলেই খাবারের প্লেট হাতে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। আর রাত্রি নাফিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল তিহানের যাওয়ার পানে। এদিকে নাফিয়া রেগে বলে উঠল, আবার অপমান করলো আমায়। না বোন, অপমানের কোথায় করলো? তুই তো কথাই বলিস না। প্রথমে তোর জন্য থাপ্পড় খেলাম, তারপর এখন আবার কথা শুনলাম। তোকে তো আমি। বলেই আবারও দৌড় লাগালো নাফিয়া। তারপর রাত্রের রুমে ঢুকে ওড়াধরা মারামারি শুরু। আধা ঘন্টা পর, হইছে হইছে, আর মারিস না বোন, এখন থাম। না, নামবো না। তোর জন্য আজকে কথা শুনতে হলো আমার। এমনিতেও যে শুনিস তার বেলা। হুম, তোর সাথে কথা বলে আমার এনার্জি নষ্ট করতে চাই না। তুই থাক, আমি বাসায় যাই। এমনিতেই দেরি হয়ে গেছে, আর দেরি হলে আম্মু বকবে। ঠিক আছে, যা, কালকে আবার অন্য কিছু নিয়ে ট্রাই করব, ঠিক আছে? তুই তো আর কথাই বলিস না, শয়তান মাইয়া। বলে ওর গায়ের উপর একটা বালিশ মেরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে বেরিয়ে আসলো রাত্রি রুম থেকে। নাফিয়া রুম থেকে বের হতে রাত্রি বলে উঠল, টাটা, বাই বাই বোন, আবার কাল দেখা হবে। বিনিময় আর উত্তর দিল না নাফিয়া। সিঁড়ি বেয়ে নিচে নামছে নাফিয়া, আর তেহানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। হঠাৎ কোনো কিছুর সাথে লেগে পা পিছলে পরিচিত নিল নাফিয়া। সাথে সাথে কেউ এসে কোমর জড়িয়ে ধরলো নাফিয়ার। ভয়ে 2 চোখ বন্ধ করে নিল নাফিয়া। কিছুক্ষণ পর ড্রামা করা শেষ হয়ে গেলে চোখ খুলতে পারিস। হঠাৎই কারো কর্কশ কণ্ঠ শুনে চোখ খুলে তাকালো নাফিয়া। সামনে তেহান ভাইয়াকে দেখে অবাক হবে না খুশি হবে ভুলে গেছে নাফিয়া। নাফিয়ার ভাবনার মাঝে আবারও বলে উঠল তিহান। ঠিক মতো হাঁটতে পারে না, আবার আসছে আমার সাথে প্রেম করতে। নাফিয়াকে ছেড়ে দিল তিহান। তারপর নাফিয়ার মাথায় একটা চাটি মেরে বলল, আগে ভালো মতো হাঁটতে তো শিখ। বলেই চলে গেলেন উনি। আর নাফিয়া রেগে তো আগুন। এই ছেলেটা পেয়েছেটা কি?
যখন তখন শুধু অপমান করে। আমারও একদিন সুযোগ আসবে, সেদিন আমিও দেখিয়ে দিব এই নাফিয়া কি জিনিস। কিন্তু বুঝলাম না, শাড়ি পরে দৌড়ালাম, তখন পড়লাম না, আর সিঁড়ি বেয়ে নিচে নামতেই পড়ে গেলাম। আশ্চর্য তো, হঠাৎই সিঁড়ির উপর চোখ গেল আমার। কেউ কলার ছোঁচা খেয়ে ফেলে রেখেছে সিঁড়ির উপর। এরা কেমন মানুষ রে বাবা, কলার ছোঁচা সিঁড়ির উপরে রেখে গেছে। তিহান ভাইয়া না থাকলে এতক্ষণে আমার কোমরটা তো ভেঙেই যেত মনে হয়। এমন হাজারো বকবক করে আবারও হাঁটতে শুরু করলো নাফিয়া। অন্যদিকে সিঁড়ির উপর আরেকজন কিছু একটা ভেবে হাসতে হাসতে শেষ। হাসতে হাসতে চলে গেল সে তার রুমে। একরাশ বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে নাফিয়া রাস্তায়, কারণ একটা রিক্সাও পাচ্ছে না। আজকে কি সব রিক্সাওয়ালা ঘরে বসে আলু ভর্তা বানাচ্ছে নাকি? নাফিয়া তাকে দেখে বলে উঠল, মামা যাবেন? জামু। ঠিক আছে যান, সাবধানে যান কিন্তু। নাফিয়ার কথা শুনে রিক্সাওয়ালারা হা হয়ে তাকিয়ে রইল। ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, ওইভাবে তাকিয়েছেন কেন? আপনার একলা যেতে বলছি নাকি? আমারে নিয়ে যাইবেন? বলে লাফ মেরে রিক্সায় উঠল নাফিয়া। তারপর ফরফর করে বলে উঠল, চলুন চলুন চলুন। আরে কোথায় যাবেন সেটা তো বলবেন। সামনে যাবো, সামনে। তারপর তাড়াতাড়ি রিক্সা করে যেতে লাগলো নাফিয়া নিজের বাড়িতে। তুমুল বেগে কলিং বেল টিপছে নাফিয়া। রাগে পুরো আগুন হয়ে আছে নাফিয়া। কলিং বাজতেই আম্মাজান এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই হনহন করে রুমে ঢুকে পড়লো নাফিয়া। তারপর কোনো কিছু বলেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে নাফিয়া। এদিকে নাফিয়ার আম্মু নাফিয়ার কাজে অবাক। ভরা ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়ে আছে নাফিসা। এর একটা কারণ, তিহান ভাইয়াকে আবার প্রপোজ করেছে নাফিহা। তবে এইবারে কাহিনীতে নাফিয়ার কোনো দোষ ছিল না। কিন্তু এই বিষয়টা তিহান ভাইয়াকে কে বোঝাবে যে নাফিয়া ওই চিঠি দেয়নি ওনাকে? কিছুক্ষণ আগে খুশি মনে ভার্সিটিতে ঢুকছিল নাফিয়া। এমন সময় তিহান ভাইয়ার বন্ধু সিফাত ভাইয়া এসে বলল নাফিয়াকে, তোমায় তিহান ডাকছে। সিফাত ভাইয়ার কথা শুনে নাফিয়া তো চরম অবাক। তিহান ভাইয়া ডাকছে নাফিয়াকে, কিন্তু কেন? এসব ভাবতে ভাবতে নাফিয়া হাঁটতে লাগলো তিহান ভাইয়া যেদিকে আছে সেদিকে। ভার্সিটির শহীদ মিনারে সিঁড়ির উপর গোল হয়ে বসেছিল তিহান ভাইয়া সহ তার সব বন্ধুরা। সবাইকে একসাথে দেখে অবাক হলো নাফিহা, সাথে কিছুটা ঘাবড়েও গেল। নাফিহা সবার সামনে এসে দাঁড়াতেই সিফাত ভাইয়া বলে উঠল তিহান ভাইয়াকে, তিহান নিয়ে এসেছে ড্রামা কুইনকে। চিঠি হাতে মাথা নিচু করে বসেছিল তিহান। সিফাতের কথা শুনে মাথা তুলে তাকালো সে নাফিয়ার দিকে। তিহান ভাইয়াকে চাহনি দেখে ঘাবড়ে গেল নাফিয়া, কারণ চোখ দেখে বুঝে গেছে উনি প্রচণ্ড বেগে রেগে আছে নাফিয়ার উপর। কিন্তু কেন? তিহান ভাইয়া কিছু বলবে এর আগে তিহান ভাইয়ার পাশে বসে থাকা রিয়াপু বলে উঠল, তোমার সাহস তো কম না, জুনিয়র হয়ে সিনিয়রদের প্রেমপত্র দাও। সকাল সকাল এমন আহামরি কথা শুনে নাফিয়া যেন অবাকের চরম সীমানা পৌঁছে গেছে। ফট করে বলে উঠল নাফিহা, যদি সিনিয়র ভাইয়ারা জুনিয়রদের প্রেমপত্র দিতে পারে, তাহলে জুনিয়ররা কেন দিতে পারবে না সিনিয়রদের দিতে? একে তো ভুল করেছো, তারপরও আবার বড় বড় কথা বলছো, লজ্জা করে না? আসলে কি বলবো আপু, আপনার কথাটায় ভুল আছে। আর সেটা হলো, আমি কোনো প্রেমপত্র দেইনি। বাহ বাহ, কত বড় মিথ্যা কথা নিমেষেই বলে দিলে তুমি। আমি মিথ্যে বলি না। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠিরে। বলে তার ছেলে হাসতে লাগলো সবাই। আর নাফিয়া শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখতে লাগলো সবটা। কোনো কিছুই মাথায় ঢুকছে না নাফিয়ার। অন্যদিকে তিহান সেও চুপচাপ বসে রইল। হঠাৎই তিহান রেগে বলে উঠল, থামবি তোরা? ব্যাস, সাথে সাথে সবাই চুপ। তিহান ভাইয়ের কাছ দেখে রিয়া আপু বলে উঠল, তুই কিছু বলছিস না কেন এই ড্রামা কুইনকে? তিহান একবার নাফিয়ার দিকে তাকিয়ে আর একবার চিঠিটার দিকে তাকিয়ে বলে উঠল, অবশ্যই বলবো, এমনি এমনি ছেড়ে দিব নাকি? বলে এগিয়ে আসতে লাগলেন উনি নাফিয়ার দিকে। ওনার কথার কাজ দেখে রীতিমতো ঘাবড়ে গেছে নাফিয়া। কিন্তু নাফিয়া যতদূর জানে নাফিয়া কোনো চিঠি মিঠি লেখেনি, তাহলে ভয় পাবে কেন? এসব দেখে এক বুক সাহস নিয়ে দাঁড়িয়ে আছে নাফিয়া। তিহান ভাইয়া নাফিয়ার সামনে এসে নাফিয়ার মুখের ওপর চিঠিটা ছুঁড়ে মেরে আস্তে করে বলল, এতদিন বাড়িতে জ্বালিয়ে হচ্ছিল না যে ভার্সিটিতেও জ্বালাতে শুরু করেছিস তুই? বিশ্বাস করুন ভাইয়া, আমি কিছু করিনি। সত্যি তুই যদি কিছু করিসনি তাহলে চিঠির নিচে তোর নাম কেন? তিহান ভাইয়ার কথা শুনে চিঠিটার দিকে তাকালো নাফিয়া। পুরো চিঠি জুড়ে শুধু লেখা তিহান আই লাভ ইউ, 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 এমন করে পুরো পৃষ্ঠা জুড়ে। আর শেষে ইতি তোমার নাফিয়া।
এমন আহামরি লাভ লেটার দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম নাফিয়ার। এখন কি করবে নাফিয়া? এসব ভাবতে ভাবতে তিহান ভাইয়া বলে উঠল, কি হলো, এখন কথা বলছিস না কেন? চিঠির নিচে তোর নাম কেন? বিশ্বাস করুন ভাইয়া, আমি কি... আর কিছু বলার আগে পেছন থেকে রিয়া আপু বলে উঠল, এত কথা বলার কি আছে তিহান? ভুল যখন করেছে শাস্তি তো তখন পেতেই হবে। রিয়াপুর কথা শুনে শুকনো ঢোক গেল নাফিয়া। কাঁপা কাঁপা গলায় বলে উঠল নাফিয়া তিহান ভাইয়াকে। বিশ্বাস করুন ভাইয়া, এই কাজ আমার নয়। কিন্তু কে শুনে কার কথা? তিহান রেগে মেগে বলে উঠল, এক তো ভুল করেছিস, তার উপর মিথ্যে বলছিস। কান ধর। বিশ্বাস করুন আমি করিনি। তুই কান ধরবি নাকি এই চিঠি প্রিন্সিপালের কাছে চলে যাবে? আমি সত্যি বলছি ভাইয়া। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে কান না ধরলে 1, 2। আর কিছু বলার আগে নাফিয়ার হাত অটোমেটিক কানে চলে গেল, কারণ কোনোভাবেই চিঠিটা প্রিন্সিপালের কাছে চলে গেলে নাফিয়া শেষ। বর্তমানে চুপচাপ মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে আছে নাফিয়া। আর নাফিয়া থেকে কিছুটা দূরত্বে সবাই হাসাহাসি করছে। ইচ্ছে তো করছে সবগুলোর মাথা একসাথে ফাটিয়ে দিতে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, সেটা হলো আমার নাম করে চিঠিটা দিল কে? রাত্রি তো হবেই না, কারণ ও হলে আমায় কাল বলতো। তাহলে কাজটা করলো কে? বেশ কিছুক্ষণ পর মিস ড্রামা কুইন, ড্রামা করা শেষ হলে তুমি যেতে পারো। আচমকা তিহান ভাইয়ার মুখে এমন কথা শুনে রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে নাফিয়ার। একে তো নিজেরাই এভাবে দাঁড় করিয়ে রেখেছে, তার উপর আবার বলছে নাফিয়া নাকি ড্রামা করছে। কোনো কিছু না বলে মুখ ফুলিয়ে চলে আসলো নাফিয়া। এদিকে তিহান কিছুক্ষণ নাফিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবার আড্ডা দিতে শুরু করলো তার বন্ধুদের সাথে। ভার্সিটির করিডোর দিয়ে হনহন করে নিজের ক্লাসের দিকে যাচ্ছে নাফিয়া। আজকে কি রাত্রির বাচ্চারা আসেনি নাকি? এমন সময় দৌড়ে পেছন থেকে আসতে লাগলো রাত্রি আর মিতু। নাফিয়া, রাত্রি আর মিতু তিনজনই বেস্ট ফ্রেন্ড। মিতু আর রাত্রিকে দৌড়াতে দেখে নাফিয়া দাঁড়িয়ে পড়ল। মিতু হতভম্ব হয়ে নাফিয়ার সামনে এসে বলল, কেমন দিলাম দোস্ত? তিহান ভাইয়া নিশ্চয়ই এতক্ষণে তোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই না? মিতুর কথা শুনে নাফিয়া অবাক হয়ে বলল, মানে? মানে আবার কি? দেখ, আমার কিন্তু শুকনো থ্যাঙ্কসে হবে না, বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে। রেস্টুরেন্টে নিয়ে পরে খাওয়াচ্ছি তোকে, আগে বল কি করেছিস তুই? কি করেছি মানে? আমি তো সব করলাম, রাত্রি তো শুধু শুধু ভয় পাচ্ছিল। তার মানে তিহান ভাইয়াকে ওই চিঠি তুই দিয়েছিস? তার মানে তোদের জন্য এতক্ষণ আমি কান ধরে দাঁড়িয়েছিলাম? মুহূর্তেই মুখ ফ্যাকাশে হয়ে গেল রাত্রি আর মিতুর। মিতু তো এখন পালাতে পারলেই বাঁচে। দোস্ত, আম্মু ফোন করেছে, বলেছে তাড়াতাড়ি বাসায় যেতে। কে যেন আসবে বাসায়, আমি গেলাম। বাসায় তো যাবি শোনা, আগে তো আমার সাথে কথা বল। শয়তান মাইয়া, তোর জন্য, শুধুমাত্র তোদের জন্য কান ধরে দাঁড়িয়েছিলাম। আমি আজকে তোর একদিন কি আমার একদিন। বলে দৌড়াতে লাগলো নাফিয়া। নাফিয়াকে দৌড়াতে দেখে মিতু চেঁচিয়ে বলে উঠল রাত্রিকে, অব্বেশ শালি ভাগ, না হলে আজকে নাফিসা আমাদের খেয়েই ফেলবে। ঠিক কইছো। বর্তমানে রাত্রি আর মিতু একসাথে দৌড়াচ্ছে আর নাফিয়া ওদের পেছন পেছন। রাগে পুরো আগুন হয়ে আছে নাফিয়া। একবার দুইটাকে ধরতে পারি, তারপর দেখাবো। না বলে প্রেমপত্র দিলে কি হয়। পুরো ভার্সিটি কাঁপিয়ে দৌড়াচ্ছে ওরা তিনজন। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ওরা এসে থামলো ভার্সিটির ছাদের উপর। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলে উঠল রাত্রি আর মিতু, দোস্ত, আর দৌড়তে পারবো না, সরি, ভুল হয়ে গেছে। আর জীবনও কোনো দিন তোরে না জিগায় কিচ্ছু করবো না। আজকে যা করছো তার জন্য কি হবে? কান ধর। কি? আমি যা করছি তোরাও তাই করবি। কিন্তু দোস্ত, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে কান্না ধরলে এক্ষুনি তিহান ভাইয়াকে গিয়ে বলবো যা করার সব তোরা করছিস, আমি কিচ্ছু করিনি। প্লিজ দোস্ত, এমন করিস না, ভাইয়া তোমায় মেরেই ফেলবে। তাহলে তাড়াতাড়ি কান ধর। ধরতেই হবে বোন। 1, 2, 3। ধরছি তো। তারপর আর কি, দুজন ছাদের উপর কান ধরে দাঁড়িয়ে রইল আর নাফিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। অন্যদিকে ছাদের দরজার বাইরে একজন এমন দৃশ্য দেখে হাসতে হাসতে শেষ। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো তার, অবুঝ মায়াবিনী। বাড়িতে 1 ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। নিজেকে নিজেই আয়না দেখে ফিদা হয়ে যাচ্ছে, অথচ তিয়ান শয়তান দায় নাফিয়ার দিকে ফিরেও তাকায় না। এই জন্য বলে ভালোবাসা প্রকাশ করতে নেই, সস্তা হয়ে যায়। নিজের গালে হাত দিয়ে বলে উঠল নাফিয়া, তুই কি দেখতে খারাপ নাফিয়া? কত ছেলেরাই তো তোর জন্য পাগল, অথচ তুই যার জন্য পাগল সে তোকে পাত্তাই দিচ্ছে না।
আসলে দুনিয়াটা বড়ই অদ্ভুত। আমায় যে চায় তাকে আমি চাই না, আর আমি যাকে চাই সে আমায় চায় না। আচ্ছা, তিহান ভাইয়া কি আদৌ কোনোদিন ভালোবাসবে আমায়? কে জানে। এসব ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিল নাফিয়া, সাথে সাথে চোখ জোড়ায় নেমে আসলো ঘুম। সারাদিন যা দৌড়াদৌড়ি করছি, তারপর তো আর কিছু ভাবতে পারল না নাফিয়া, তার আগেই সে ঘুম। তুমি কবে বুঝবে পাগলি, আমিও যে তোমাকে বড্ড ভালোবাসি। একটা সুনসান নীরবতায় ঘেরা সাজানো ফুলের বাগানের মাঝখানে দাঁড়িয়ে পেছনে ফিরে এই কথাটা বলে উঠল কেউ। পরনে তার লাল সাদা কম্বিনেশন একটা পাঞ্জাবি, তবে কণ্ঠটা যে নাফিয়ার খুবই চেনা। তাহলে উনি তিয়ান ভাইয়া? নাফিয়ার তো বিশ্বাসই হচ্ছে না তিয়ান ভাইয়া নাফিয়াকে ভালোবাসে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নাফিয়া তিয়ান ভাইয়ার দিকে। নাফিয়া যত এগিয়ে যাচ্ছে তিহান ভাইয়া ততই যেন সামনে এগিয়ে যাচ্ছে। এক প্রকার হতাশ হয়ে বলে উঠল নাফিয়া। আমায় যখন ভালোবাসো তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন? বিনিময়ে কোনো উত্তর আসলো না তার মুখ থেকে। এতে নাফিয়া আর একটু দিশেহারা হয়ে উঠল। তুমি কথা কেন বলছো আর তোমার মুখ কেন দেখাচ্ছ না আমায়? আমি শিওর তুমি তিহান ভাইয়া। ছেলেটি পেছন ফিরে আকাশের পানে তাকিয়ে থেকে বলল, এত তাড়াতাড়ি ধরা দিচ্ছি না আমি মায়াবিনী। বলে ছেলেটি এগিয়ে যেতে লাগলো সামনে, আর নাফিহা ছেলেটির পেছন পেছন। একটা সময় পর আর দেখা মিলল না ছেলেটির, মিলেই গেল সেই হাজারো ফুলের বাগানের মাঝে। হঠাৎই আকাশে মেঘ ডাকতে শুরু করলো, হয়তো মুষলধারে বর্ষণ হবে। বলতে না বলতেই আকাশ মাঝে থাকা মেঘের কোল থেকে উপচে পড়তে লাগলো মেঘের বর্ষণ। না, কেউ একজন বলেছিল এখন তো শ্রাবণ, তাই না? তাহলে তো বলে শ্রাবণ মেঘের বর্ষণ। নিমিষে চোখ বন্ধ করে নিল নাফিয়া। এমন সময় নাফিয়ার হাত ধরে টানতে টানতে বলে উঠল, ওই ওঠ নাফিয়া, আর কত ঘুমাবি? বেশি ঘুমালে বুড়ি হয়ে যাবি। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল নাফিয়ার। কর্কশ কণ্ঠে বলে উঠল নাফিয়া, ওই কোন শাকচুন্নি রে আমায় এত সুন্দর স্বপ্নের মাঝে ব্যাঘাত ঘটায়? তুই উঠবি নাকি তোর লাথি মেরে খাট থেকে ফেলে দিব? আমি যদি একবার ঘুম থেকে উঠি তাহলে কে কাকে খাট থেকে ফেলে আমিও দেখবো। না, এই মেয়ে এইভাবে ঘুম থেকে উঠবে না। বলতে বলতে রাত্রে এক মগ পানি নিয়ে এসে ঢেলে দিল নাফিয়ার মুখে। আচমকা মুখে পানি পড়াতে লাফ মেরে উঠে বসলো নাফিয়া। তারপর চেঁচিয়ে বলতে লাগলো, চোর চোর চোর! আবে চুপ, চোর কোথায় পেলি তুই? আমি রাত্রি। তার মানে তুই আমার স্বপ্নের মাঝখান থেকে চুরি করে আনলি? তোকে তো আমি। বলে বিছানা ছেড়ে রাত্রির পেছনে দৌড়াতে লাগলো নাফিয়া। নাফিয়ার কাজে রাত্রি ভয় পেয়ে বলল, আরে দোস্ত, রেগে যাচ্ছিস কেন? আমি তো তোর সাথে দেখা করতে আসছি। তোর জন্য আমি আমার স্বপ্নের মাঝে থাকা রাজকুমারকে দেখতে পারলাম না। নাফিয়ার কথা শুনে রাত্রি অবাক হয়ে বলল, কি? কি মানে? এর সময় রুমে এসে হাজির হলো নাফিয়ার মাতাজি। রাত্রি আম্মুকে দেখে আম্মুর পেছনে গিয়ে লুকালো আর বলল, দেখো না আন্টি, তোমার মেয়ে খালি মারে আমায়। খালি খালি মারছি? তোরা দুইটা আর ঠিক হবি না নাকি? আমি কি করলাম আম্মু? সব দোষ তো ওই শাকচুন্নির। আমি কি করলাম? তুই কি করলি মানে? তোর জন্য তো স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে পারলাম না। জানো আন্টি, তোমার মেয়ে এই বিকেল বেলা কি স্বপ্ন দেখে? কি দেখছে ও? দেখছে কোন রাজকু? আর কিছু বলার আগে নাফিয়া দৌড়ে গিয়ে রাত্রির মুখটা চেপে ধরলো। নাফিয়ার কাজে আম্মু অবাক হয়ে বলল, এটা কি করলি তুই? আরে আম্মু, ওর কথা শুনো না তো, তুমি যাও, এইটাকে আমি দেখছি। এদিকে রাত্রি করছে আর হাত নাড়াচ্ছে। এর অর্থ তুমি যেও না আন্টি। তোদের দুইটাকে নিয়ে আমি আর পারি না। বলে হাসতে হাসতে চলে গেল নাফিয়ার আম্মু। আম্মু যেতেই রাত্রিকে ছেড়ে দিল। নাফিয়ার কাছ থেকে ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো রাত্রি, আর বলল, কুস্তি। তুই কি পাগল নাকি? কি বলতে গিয়েছিলি আম্মুকে? আরে বলতাম নাকি? তাহলে তখন রাজকু, ওটা কি বলতে গিয়েছিলি? আরে ওটা তো মজা করে বলছিলাম। ও এখন যার জন্য এসেছি তা শোন আমার কাছে। বল, কোন রাজ কাজের জন্য এসেছিস তুই? দোস্ত, শপিং যাবো। কি এখন? দোস্ত, তাড়াতাড়ি তৈরি হয়ে চল আমার সাথে, তোর চয়েস ভালো। তুই কেমনে বুঝলি আমার চয়েস ভালো? আম্মু তো বলে আমার চয়েস অনেক খারাপ। আরে তোর চয়েস ভালো দেখেই না আমার ভাইয়ারে ভালোবাসছিস। নয়, হ্যাঁ। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি কর প্লিজ। আম্মুকে? আন্টির চিন্তা করিস না, আমি পারমিশন নিয়ে এসেছি। ও তাইলে আর কি, তুই 2 মিনিট বস, আমি 5 মিনিটে তৈরি হয়ে আসছি। যাওয়ার আগে আসবি। তারপর ওরা হাসলো দুজনেই। 20 মিনিট যাবৎ সোফায় বসে আছে রাত্রি।
অপেক্ষা কখন নাফিয়া আসবে, একটু হতাশ হয়ে বলল রাত্রি। বোন তোর হইছে, আজকে মনে হয় মার খাইয়েই ছাড়বি। রাত্রির কথা শুনে দরজার ওপাশ থেকে বলে উঠল নাফিয়া। এই দোস্ত, আর 2 মিনিট। 2 মিনিট করতে করতে 20 মিনিট বসায় রাখছিস, তাড়াতাড়ি আয়, না হলে মার একটাও নিচে পড়বে না। এর মধ্যে একটা লাল রঙের জর্জেট 3 পিস পরে দরজা খুলে বলল নাফিয়া। টেনটেনা টেনটেনা, এই যে আমি তৈরি। একটা বই দেখেছিল রাত্রি। নাফিয়ার কথা শুনে তাকালো রাত্রি ওর দিকে। লাল রঙের জর্জের 3 পিস, চুলগুলো বেঁধে নিয়েছে নাফিয়া, সাথে চোখে কাজল আর হালকা মেকআপ। ব্যাস, এতটুকু সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে। রাত্রি হা হয়ে তাকিয়ে বলে উঠল। ওরে দোস্ত, তোকে সেই লাগছে। রাত্রির কথা শুনে নাফিয়া একটু ভাব নিয়ে বলে উঠল। আই নো। বুঝছি, চল এখন, না হলে। কি কতক্ষণ যাবত এত ভয় পাচ্ছিস বলতো? আর আমাদের দেরি হলে মারবে কে? গেলেই দেখতে পাবি। কি মিনমিনাচ্ছিস বলতো? না কিছুটা, চল। চল। তারপর কাঁধে ছোট্ট একটা হ্যান্ডব্যাগ নিয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো নাফিয়া আর রাত্রি শপিং মলের উদ্দেশ্যে। নিচে নামতে নাফিয়া অবাক, কারণ রাত্রি গাড়ি নিয়ে এসেছে। নাফিয়া 4, 5, 6 কিছু না ভেবে হনহনিয়ে ঢুকে পড়লো গাড়ির ভেতর। তারপর রাত্রির মাথায় চাটি মেরে বলে উঠল। গাড়ি নিয়ে এসেছিস বলিসনি তো? আমি তো ভাবছিলাম রিকশায় করে যাবি। তা ড্রাইভার নিয়ে এসেছিস বুঝি? তোর বক শেষ হলে আমরা যেতে পারি, ড্রামা কুইন। আচমকা এমন কর্কশ কণ্ঠ শুনে হকচকে উঠল নাফিয়া। না, সামনে তাকাতেই তিহান ভাইয়াকে দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে নাফিয়া। রাত্রিকে খোঁচা মেরে বলে উঠল। তিহান ভাইয়াকে নিয়ে আসছোস বলিসনি তো? তুই একটু চুপ থাকতে পারোস না? এমনিতেই দেরি হয়ে গেছে বলে ভাইয়া রেগে আছে। বলেই ঠোঁটে হাত দিয়ে নাফিয়া চুপ। এদিকে তিহান লুকিং গ্লাসে নাফিয়ার কাণ্ড দেখে গম্ভীর চোখে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। বেশ কিছুক্ষণ পর রাত্রিদের গাড়ি এসে থামলো একটা বড় শপিং মলের সামনে। নাফিয়া আর রাত্রি বেশ কিছু না ভেবে চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ল। ওরা নামতে তিহান ভাইয়া বলে উঠল। তোরা গিয়ে শপিং কর, আমি গাড়ি পার্ক করে আসছি। ঠিক আছে ভাইয়া। তারপর নাফিয়া আর রাত্রি দুজন একসাথে ঢুকে পড়ল শপিং মলের ভিতর। একটার পর একটা ড্রেস দেখিয়ে যাচ্ছে রাত্রি, কিন্তু একটাও তার পছন্দ হচ্ছে না। এক রাশ বিরক্ত নিয়ে বলল নাফিয়া। তুই কি নিবি নাকি এখান থেকে যাবি? আরে নিব তো, একটু ভালো মতো দেখে নি। পাক্কা 8 ঘন্টা যাবত তো খালি দেখেই যাচ্ছিস। হঠাৎ একটা ব্ল্যাক শাড়ি দেখে চোখ আটকে গেল নাফিয়ার। হানমনে হেসে বলে উঠল। ওই শাড়িটা দেখান না ভাইয়া। নিশ্চয়। শাড়িটা হাতে আসতেই গায়ে জড়িয়ে দেখতে লাগলো নাফিয়া। দোস্ত কেমন লাগবে আমায়? খুব সুন্দর নিবি। না এখন নয়, পরে। বলে শাড়িটা রেখে দিল নাফিয়া। ঠিক আছে। তারপর কয়েকটা ড্রেস হাতে নিয়ে নিল রাত্রি। তারপর ওরা চলল জুয়েলারির দোকানে। রং বেরঙের সব জিনিসপত্র, সব কিছুর মধ্যে নাফিয়ার চোখ আটকালো রং বেরঙের কাচের চুড়ির দিকে। চুড়ি বরাবরই পছন্দ নাফিয়ার। কতগুলো হাতে নিয়ে সুন্দর করে হাতে পরে নিল। চুড়ি দেখলেই মনটা খুশিতে লাফিয়ে ওঠে নাফিয়ার। ইচ্ছে করছে যতগুলো আছে সব কিনে ফেলে, কিন্তু সেটা তো পসিবল নয়। তাই 2 মুঠো চুড়ি কিনে নিল, বাকিগুলো চোখের মাঝেই মিলিয়ে নিল। অন্যদিকে আড়াল থেকে কেউ নাফিয়ার এমন কাণ্ড দেখে হানমনে হেসে বলে উঠল। পাগলি মায়াবিনী। তারপর সে নাফিয়ার পছন্দ করা শাড়িটা আর দোকানে থাকা সমস্ত চুড়ি কিনে নিল। মুচকি হেসে বলে উঠল। এগুলো সব তোমার জন্য মায়াবিনী। আজকের মতো শপিং করে ওরা দুজনে বেরিয়ে পড়লো শপিং মল থেকে। গাড়ির সামনে আসতে দেখলো তিহান ভাইয়া গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রি আর নাফিয়া গিয়ে সামনে দাঁড়াতেই বলে উঠল সে। হলো তোদের? কিন্তু তুমি কেন ঢুকলে না? ঢুকবো না দেখেই তো এই ড্রামা কুইনকে আনা। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই ছেলেটা কোনো দিন ভালোভাবে কথা বলবেন নাফিয়ার সাথে। গম্ভীর মুখ নিয়ে বসে পড়লো গাড়িতে। নাফিয়া বসতে রাত্রে বলে উঠল তেহান ভাইয়াকে। ভাইয়া তুমিও না বারবার ওর সাথে অমন কেন করো? আমি কি করলাম? কি করলে মানে? এতটুকু বলে রাত্রিও ঢুকে পড়লো গাড়িতে। দুজন বসতেই তিহান রহস্যময় হাসি দিয়ে সেও বসে পড়লো গাড়িতে। আর যাই হোক, নাফিয়াকে রাগাতে তিহানের বেশ লাগে। তিহান ভাইয়া গাড়ি থামান। উত্তেজিত কণ্ঠে কথাটা বলে উঠল নাফিয়া তিহান ভাইয়াকে। আর নাফিয়ার কথা শুনে তিহান রাত্রি দুজনে অবাক হয়ে বলল। কেন? আপনি গাড়ি থামান ভাইয়া, তারপর বলছি। নাফিয়ার কথা শুনে তিহান ভাইয়াও ব্রেক কষল।
ওদের গাড়িটা থামলো একটা বড় ব্রিজের উপর, আর ব্রিজের এক কিনারা দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা তার ফুচকা নিয়ে। গাড়ি থামতে রাত্রি উত্তেজিত কণ্ঠে বলল, এখন বল। আরে ওই দেখ ফুচকা, চল খাই। নাফিয়ার কথা শুনে রাত্রি তিহান ভাইয়া দুজনেই অবাক হয়ে বলল, এর জন্য এত উত্তেজিত কণ্ঠে কথা বলে? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। সরি ভাইয়া, রাত্রি চল। চল। তারপর নাফিয়ার রাত্রি নেমে পড়লো গাড়ি থেকে। অবশ্য যাওয়ার আগে বলেছিল তিহান ভাইয়াকে ওদের সাথে যাবে কিনা, কিন্তু উনি সাফ না করে দিয়েছে। ওরাও বা জোর করলো না। নাফিয়ার রাত্রি দৌড়ে চলে গেল ফুচকাওয়ালার কাছে, উত্তেজিত কণ্ঠে বলে উঠল, মামা, ঝাল ঝাল 2 প্লেট ফুচকা দিন। দোকানদারও ওদের কথা শুনে ফুচকা বানাতে শুরু করলো, আর ওরা অতি আগ্রহে দাঁড়িয়ে আছে ওগুলো খাবার জন্য। এদিকে তিহান নাফিয়া আর রাত্রির কাণ্ড দেখে কি করবে বুঝতে পারছে না। সে বুঝতে পারছে না এই মেয়েরা ফুচকার ভেতর কি পেয়েছে। পরক্ষণের প্রশ্নটা মাথার ভিতর দমিয়ে রেখেই তিহান আর মোবাইল টিপতে লাগলো। এই মুহূর্তে নাফিয়াদের ফুচকা খাওয়া নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। কিছুক্ষণ পর একরাশ বিরক্ত নিয়ে বসে আছে তিহান, কারণ রাত্রি নাফিয়া কেউ এখনো আসছে না। কি করছে কে জানে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তখন গাড়ি না থামলে ভালো হতো। রহস্যের সীমা পেরিয়ে গাড়ি থেকে বের হলো তিহান। গাড়ি থেকে বের হতেই অবাক তিহান, কারণ রাত্রি আর নাফিহা ব্রিজের রেলিং ধরে সূর্য যে প্রান্ত থেকে ডুবে যাচ্ছে সেদিক চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তিহান অবাক হয়ে পা বাড়ালো ওদের দিকে। তিহান কিছুটা অবাক হয়ে বলল, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আর তোদের জন্য আমি। তিহানের কণ্ঠ শুনে রাত্রি বলে উঠল, হুস ভাইয়া থামো না, তুমি চোখ বন্ধ করে নাও। আশ্চর্য, চোখ বন্ধ করব কেন? আরে করোই না, তাহলে বুঝতে পারবে। আর শোনো, চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেবে। সময়টা ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত। চারিদিক পুরো পরিবেশটাই লালচে বর্ণ ধারণ করেছে। কৌতূহলী তিহান তার চোখ বন্ধ করে নিল, সাথে বুক ভরা নিঃশ্বাস নিল সে। সাথে সাথে ভেসে আসলো তার কানে ব্রিজের নিচে থাকা নদীর পানির শব্দ, সাথে অনুভব করছে শীতল মেশানো ঠান্ডা বাতাস। বিষয়টা খারাপ না। তিহানের যত রাগ আর ক্লান্ত ভাব ছিল সব চলে গেছে। ভালো লাগছে খুব। বেশ কিছুক্ষণ পর ভাইয়া ভাইয়া চোখ খোলো, বাড়ি যাবে না? বেশ কিছুক্ষণ যাবৎ রাত্রি ডেকে চলেছে তিহানকে, কিন্তু তিহান প্রকৃতিকে ফিল করতে এতটাই ব্যস্ত যে তাকে কেউ ডাকছে তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিছুটা হতবাক হয়ে রাত্রি তিহানের হাত টেনে বলে উঠল, ওই ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লি নাকি? আচমকা টান অনুভব করাতে লাফ মেরে উঠল তিহান। উত্তেজিত কণ্ঠে বলে উঠল সে, কি হয়েছে কি হয়েছে? কিছু হয়নি, বাড়ি যাবে না? যাবো তো। তাইলে চলো তাড়াতাড়ি, নাফিয়াকেও তো ওদের পাশে ড্রপ করে দিতে হবে। চল। আসলে কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি, চলো এখন। হুম তারপর রাত্রি, নাফিয়া আর তিহান তিনজন একসাথে গিয়ে বসে পড়লো গাড়িতে। সবাই বসতেই তিহান গাড়ি চালাতে শুরু করলো। হঠাৎই তিহান বলে উঠল, এটা কোথা থেকে শিখলি তুই রাত্রি? তিহানের আচমকা এমন প্রশ্ন শুনে অবাক হয়ে বলল রাত্রি, কোনটা ভাইয়া? ওই যে ব্রিজের উপর দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকার বিষয়টা। ও ওটা তো আমি বলিনি। তাহলে তুই জানলি কিভাবে? ওটা তো নাফিয়া বলছিল। সাথে সাথে লুকিং গ্লাসে তাকালো তিহান নাফিয়ার দিকে। চোখাচোখি হলো দুজনেই। তিহান কৌতূহলী প্রশ্ন করলো নাফিয়াকে, ড্রামা কুইন কিভাবে জানলো? সেটা তো তোমার ড্রামা কুইনই জানে। রাত্রির কথা শুনে চোখ গরম করে তাকালো তিহান রাত্রির দিকে। সাথে সাথে রাত্রি বুঝে ফেলেছে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে, তাই কাঁপা কাঁপা গলায় বলল রাত্রি, না মানে সেটা তো নাফিয়াই ভালো জানে। আসলে এটা জানার মতো কিছু নেই। আমি মাঝে মাঝে এমনটা করি, তাই রাত্রিকেও বলেছিলাম এটা করতে। এর বেশি কিছু নয়। তারপর আর কোনো কথাই হয়নি গাড়িতে। কুটকুটে নীরবতায় চলে গেল যে যার বাড়িতে। রাত 2টা। চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে একজন, যার চোখের সামনে বারবার ভেসে আছে একটা মেয়ের চোখ বন্ধ দাঁড়িয়ে থাকা দৃশ্য। সাথে ফিল হচ্ছে তার প্রকৃতির মুগ্ধ করার সৌন্দর্য। কিছুটা ভালো লাগা আর এক অদ্ভুত অনুভূতি নিয়ে বিছানা ছেড়ে উঠে বসল সে। মোবাইলটা হাতে নিয়ে ওয়ালপেপারে থাকা একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে বলে উঠল সে, এটা কিন্তু ঠিক না মায়াবিনী, তুমি তো এখন ঘুমের ভিতরে জ্বালাচ্ছ আমায়। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। এর মাসুল কিন্তু তোমায় দিতে হবে, দিতেই হবে। আনমনে মুচকি হাসল সে। বিছানা ছেড়ে সোজা ব্যালকনিতে চলে গেল সে। আজকে আকাশটা বড্ড সুন্দর মনে হচ্ছে তার। তার চেয়ে বেশি সুন্দর লেগেছিল আজকে তার মায়াবিনীকে
লাল রঙে রাঙিত হয়ে। গভীর নয়নে আকাশের পানে তাকালো সে। আজ রাতে আর ঘুম আসবে না তার। ওই আপি, ঘুম থেকে উঠছিস না কেন? ও তাড়াতাড়ি ভার্সিটি যাবি না? সকাল সকাল ছোট ভাইয়ের ডাকাডাকিতে ঘুম ভাঙলো নাফিহার। কিছুটা বিরক্ত নিয়ে বলে উঠল, ওই রুহনের বাচ্চা, সকাল হয়েছে। সকাল হয়েছে কি তোর? আরে আপু, আর কত ঘুমাবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে। যে কয়টা বাজার বাজুক, আজকে লেট করে ভার্সিটিতে যাব। রাতে আপু ফোন করেছিল তোমায়, তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে বলেছে। যে বলে বলুক, তুই যা তো এখন। ঠিক আছে, ভালো মতো বললাম, শুনলে না তো। একটু পর আবার রাতে আপু ফোন করবে তোমায়। রাত্রিরে আমি দেখে নিব, তুই যা। রুহান আর কথা না বাড়িয়ে চলে গেল, কারণ সে জানে এখন নাফিয়াকে ডেকে কোনো লাভ নেই। কিছুক্ষণ পর আয়না চলে দরজা খুলে এই ক্রিং ক্রিং বাজে এই ফোনের টেলিফোনে। আয়না চলে দরজা খুলে ওই ক্রিং ক্রিং বাজে এই মনের টেলিফোনে। এমন অদ্ভুত গানে ফোনটা বেজে উঠল নাফিয়ার। অবশ্য গানটা আমিই দিয়েছিলাম। একরাশ বিরক্ত নিয়ে ফোনটা তুলে বলে উঠল, ওই শাকচুন্নি, সকাল সকাল জ্বালাচ্ছিস কেন? ওই তুই কোথায় আছিস? আছি তোর শ্বশুর বাড়ি। ও মাই গড, তাই নাকি? মজা নিচ্ছিস আমার সাথে? আরে দোস্ত, রেগে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি ভার্সিটিতে আই, তোরই ছাড়া ভালো লাগছে না। আমি যাবো না, গেলেই তোর ভাই অকারণে অপমান করবে। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। দোস্ত, আমার ভাবি হইতে চাইলে তাড়াতাড়ি ভার্সিটিতে আই। আমি এখন ঘুমামো, 2 ঘন্টা পর আসছি। বলে ঠাস করে ফোনটা কেটে দিল নাফিয়া। এদিকে রাত্রি হ্যালো হ্যালো বলতে বলতেই থেমে গেল। রাত্রি অবাক হয়ে বলল, মেয়েটার হলো কি? ও কি সত্যি চাই না আমার ভাবি হতে? আশ্চর্য তো। ভার্সিটির গাছতলা বসে আছে রাত্রি। হতাশ সে সত্যিই ভাবতে পারছে না নাফিয়াকে ভাবি বলার পরও আসবে না ভার্সিটি। এমন সময় পিঠে থাপ্পড় মারল কেউ। 1 মিনিটের জন্য হলো রাত্রি খুশি হয়ে বলল, আমি জানতাম তুই আসবি। তুই কি করে জানলি আমি আসছি? নাফিয়ার জায়গায় মিতুর কণ্ঠ শুনে ভরকে গেল রাত্রি। একটু হতাশ হয়ে বলল সে, ও তুই? আমি ভাবছিলাম নাফিয়া। ও ও এখনো আসেনি? না, যাক বাদ দে, তুই বল। তুই নাকি তোর মামার বাড়ি গিয়েছিস, তাহলে আসলি কেমনে এখন? কালকে তো শপিং এ যেতে পারলি না। আরে রাগ করছিস কেন? আম্মু সকালেই চলে এসেছে, তাই তো আসছি। ও, আচ্ছা তুই বস, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? আসছি এক্ষুনি। এই বলে চলে গেল মিতু। আর রাত্রি নিশ্চুপ বসে রইল গাছের শিকড়ের ওপর। দোস্ত, রাগ করছোস? আচমকা এমন কথা শুনে রাত্রি চমকে উঠল। পিছনে ঘুরে নাফিয়াকে দেখে খুশি হয়ে বলল সে, দোস্ত, তুই আইসোস? তুই ডাকবি আর আমি আসবো না? আর যাই হোক, তোর ভাবি হওয়ার জন্য তো আসতেই হতো। নাফিয়ার কথা শুনে অবাক হয়ে বলল রাত্রি। তার মানে? কি মানে? পরক্ষণে হেসে উঠল রাত্রি। কি উল্টা পাল্টা ভাবছিল তখন। রাত্রির হাসার কারণটা বুঝতে না পেরে নাফিয়া বলে উঠল, হাসছিস কেন? না, কিছু না। তাহলে উঠ, তিহান ভাইরে একটু দেখে আসি। ভাইয়া এখনো আসেনি? ওমা, কেন? তা তো জানি না, আমার নামিয়ে দিয়ে কোথাও একটা গেছে। ভাইয়া হয়তো এখন চলেও এসেছে। তাহলে এত কনফিউশন করছিস কেন? একটু মজা করছিলাম। এরই মধ্যে মিতুও চলে আসলো। তারপর 3 জন মিলে চলল তিহান ভাইয়া কোথায় আছে তাকে দেখতে। দিনে একবার হলো তাকে দেখতে হবে নাফিয়ার। তাকে না দেখলে দিনটা ভালো যায় না নাফিয়ার। 3 তলার সিঁড়ির উপর দিয়ে উঁকি মারছে নাফিয়া, কারণ তিহান ভাইয়াকে ভার্সিটির কোথাও খুঁজে পেল না। এর মানে নিশ্চয়ই ক্লাস করছে। আস্তে আস্তে চলে গেল নাফিয়া। মিতু আর রাত্রি তিহান ভাইয়ার ক্লাসরুমের সামনে। জানালা দিয়ে উঁকি মারতে ক্লাসের ভেতর থাকা স্যার বলে উঠল, ওই কে ওখানে? সাথে সাথে ওরা 3 জন ঘাবড়ে গেল। নাফিয়া চেঁচিয়ে বলে উঠল, ওই দোস্তরা ভাগ, স্যার দেখলে আস্ত রাখবে না আর। বলেই 3 জন একসাথে দিল দৌড়। হতভম্ব হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে পা পিছলে পড়ে যেতে নিল নাফিয়া। সাথে সাথে কেউ এসে ধরে পেল নাফিয়াকে। আস্তে আস্তে চোখ খুলে খুলে মুখে মাস্ক, সাথে চোখে ব্ল্যাক সানগ্লাস পরিহিত একটা ছেলেকে দেখে চমকে উঠল নাফিয়া। অবাক চোখে তাকিয়ে আছে নাফিয়া সামনের ছেলেটির দিকে। একদমই নতুন মনে হচ্ছে তাকে। এর আগে কখনো ভার্সিটিতে দেখেছি বলে মনে পড়ছে না তার। তার উপর এমনভাবে মুখটা ঢাকা, সাথে ব্ল্যাক চশমা, যাতে কিছুই বুঝতে পারছে না নাফিয়া এই মুহূর্তে। নাফিয়ার ভাবনাগুলোর মাঝখানে বলে উঠল ছেলেটি, আর ইউ অলরাইট মিস? এদিকে নাফিয়া এতটাই অবাক চোখে তাকিয়ে আছে ছেলেটির দিকে যে ছেলেটি কি বলছে নাফিয়ার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না।
ছেলেটি কিছুটা বিস্ময় নিয়ে তাকালো নাফিয়ার দিকে। তারপর নাফিয়ার চোখের সামনে হাত নাড়িয়ে বলে উঠল সে। হ্যালো মিস। সঙ্গে সঙ্গে নাফিয়ার ভাবনাগুলো থেকে বেরিয়ে আসলো নাফিয়া। লজ্জায় মাথা কাটা যাচ্ছে নাফিয়ার। এমন নির্লজ্জের মতো তাকিয়েছিল ছেলেটির দিকে। না জানি কি ভাবলো নাফিয়ার সম্পর্কে। ছেলেটি আবারও বলে উঠল, আর ইউ অলরাইট মিস? ইয়েস, থ্যাংক ইউ। মেনশন নট মিস অ্যান্ড বি কেয়ারফুল। বলে ছেলেটি চলে গেল। আর নাফিয়া এখনো হা হয়ে তাকিয়ে রইল ছেলেটির দিকে। যেন এইমাত্র কি হলো সব মাথার উপর দিয়ে গেল নাফিয়ার। হঠাৎই কাঁধে হাত দিয়ে বলে উঠল রাত্রি। ওই, কোন দেশে হারিয়ে গেলি? হ্যাঁ, না কই, কোথাও না তো। চল, ভাইয়াকে খুঁজে পেয়েছি। পেয়েছিস? ভাইয়া ক্যান্টিনের ভিতরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ও, চল তাহলে। ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। এখনো কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনায় মাথার উপর দিয়ে যাচ্ছে না, শুধু একটা প্রশ্নও মাথায় ঘুরছে। আমি কি এর আগে কোথাও দেখেছি ওনাকে? কেমন একটু লাগলো যেন। তোরা এখানে কি করছিস? একটু রেগে বলে উঠল তিহান রাত্রিতে। তিহানের কথা শুনে রাত্রে মিনমিন কণ্ঠে বলে উঠল, আসলে ভাইয়া। কি এত মিনমিন করছিস বলতো? ক্যান্টিনটা কি ওনাদের একার নাকি? আশ্চর্য কথাবার্তা। কি বলতে চাইছিস তুই? এটা বলতে চাইছি, আপনার জন্য এখানে আসিনি আমি। কার জন্য আসছিস তা তো ভালোই বুঝতে পারছি। তিহান আর চুলগুলো হাত বুলিয়ে বলে উঠল, ও এই ব্যাপার। এই ব্যাপার। সরুন তো, আমাদের ভেতরে ঢুকতে দিন। বলে তিহান ভাইয়াকে টপকে চলে আসলো নাফিয়ারা। এদিকে তিহানও আর বেশি কিছু না ভেবে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। এদিকে তিহান ভাইয়া যেতেই জোরে জোরে শ্বাস পেল নাফিয়া। বাবারে বাবা, আরেকটু হলে বুঝে যেত ওনারা দেখতেই এখানে এসেছে। ভালোই তো কথা বললি রে। আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না তুই বলছিস। তারপর তিনজন মিলে গল্প শুরু করে দিল। ভার্সিটি শেষে আনমনের রাস্তা কিনারা দিয়ে হাঁটছে নাফিয়া। রাত্রে আর মিতু অনেক আগে চলে গেছে। এমনটি সময় রিক্সা করে বাড়ি ফেললেও আজকে একদমই ইচ্ছে করছে না, তাই আনমনে হেঁটে চলেছে নাফিয়া। সাথে তখনকার সেই ছেলেটার কথা ভাবছে। কিছু থেকেই মাথা থেকে বের হচ্ছে না তখনকার মুহূর্তটা। হঠাৎ আকাশে মেঘ ডাকতে শুরু করলো, সাথে পরিবেশটাও ঘন কালো অন্ধকারে ডাকতে শুরু করলো। চারপাশে ধুলো মিশ্রিত বাতাসও বয়ে আসতে লাগলো খুব। কিছুটা বিরক্তি আর অনেকটা ভালো লাগা নিয়ে হেঁটে চলেছে নাফিয়া। বৃষ্টি বরাবরই পছন্দ তার, আর বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভিজতে তো ভালোবাসেই। হঠাৎ খুব জোরে একটা বাতাস আসলো, যার ফলে চোখে ঢুকে পড়লো কিছু ধুলো। নাফিয়ার চোখ ঢলতে ঢলতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে বুঝতেই পারেনি। এদিকে এমন সময় উল্টো দিক দিয়ে একটা গাড়ি আসতে লাগলো। নাফিয়া চোখ হাতে রেখেই একদম গাড়ির সামনেই চলে আসলো। এমন সময় হুট করে একটা ছেলে এসে তার হাত ধরে দিল টান। আচমকা কেউ হাত ধরে টান দেওয়াতে নাফিয়া তাল সামলাতে না পেরে এসে পড়লো একদম তার বুকের কাছে। তার হার্টবিটের শব্দ বাজছে নাফিয়ার কানে। হুট করে কি হলো কিছুই বুঝলো না নাফিয়া। হঠাৎ বলে উঠলো কেউ, আর ইউ ম্যাট? আর একটু হলেই কি হতে যাচ্ছিল বুঝতে পারছো? মানুষের কথা শুনে আস্তে আস্তে তাকালো নাফিয়া তার দিকে। আবারও সেই মাস্ক, সাথে ব্ল্যাক চশমা পরিহিত ছেলেটিকে দেখে চমকে উঠল নাফিয়া। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, আপনি? ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, ইউ নো হু আই অ্যাম? ছেলেটির কথা শুনে কিছুটা অপ্রস্তুতি ফিল করলো নাফিয়া। কয়েক ঘন্টা আগের কাহিনী এর ভিতর ভুলে গেল সে। কিছুটা হতভম্ব হয়ে বলে উঠল, না মানে, তখন সিঁড়ির ওপর আপনি বাঁচিয়েছিলেন না আমায়, তাই আর কি। ও আই সি, একদমই মনে ছিল না আমার। মুখে মাস্ক থাকায় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না ভয়েসটা। নাফিয়ার এই মুহূর্তে ইচ্ছা করছে টান মেরে মাস্কটা খুলে ফেলে। মনের ভিতরে এক অজানা ক্ষোভ এসে ভিড় করলো নাফিয়ার ছেলেটির মুখটা দেখার জন্য। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে যাচ্ছে এই দুজন। ছেলেটা বলে উঠলো, ভিজে যাচ্ছেন তো? ইটস ওকে, বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে আমার। আর আবারও অসংখ্য ধন্যবাদ দুবার আমার কোমর ধরে আমাকে বাঁচানোর জন্য। ইটস ওকে মিস। ওকে বাই। ওকে বাই অ্যান্ড বি কেয়ারফুল, ঠিক আছে? হালকা হাসলাম নাফিয়া। তারপর বৃষ্টির মাঝে হেঁটে চলেছে নাফিয়া। সাথে টপ টপ করে বৃষ্টির ফোঁটা এসে পড়েছে গায়ে। এদিকে ছেলেটি আর মনে মুচকি হেসে বলে উঠল, আমার মিষ্টি মায়াবিনী। ভেজালো শরীর দিয়ে দরজার কলিং বেল টিপ দিল তিহান। আজকে বৃষ্টিতে ভিজেছে সে। খুব একটা বৃষ্টিতে ভেজা হয় না তার, কিন্তু আজ অসম্ভব ভালো লাগছে তিহানের। অন্যদিকে রাত্রি দরজা খুলে ভাইকে এভাবে ভেজালো দেখে অবাক হয়ে বলে উঠল সে, ভাইয়া তুমি বৃষ্টিতে ভিজেছো? তিহান রাত্রির গালে টেনে বলল। হুম। তিহানের কাছে অবাক রাত্রি।
তিহান রাত্রিকে পাশ কাটিয়ে চলে গেল তার রুমে। আর রাত্রি হা হয়ে বলল, এটা কি হলো? ভাইয়া বৃষ্টিতে ভিজেছি কিন্তু কেন? অন্যদিকে আরেকজন কলিং বেল টিপ দিতেই আম্মাজান এসে দরজা খুলে দিল। নাফিয়ার দিকে তাকাতে কর্কশ কণ্ঠে বলে উঠল, তুই বৃষ্টিতে ভিজেছিস কেন? আসলে আম্মু হয়েছে কি, আর কিছু বলার আগে নাফিয়ার কান ধরে দিল টান। আম্মুর কাজে নাফিয়া বলে উঠল, আম্মু লাগছে তো। লাগে লাগুক, তোকে বারণ করেছি না বৃষ্টিতে ভিজতে। এখন ঠান্ডা লেগে গেলে তোর কি হবে তখন? আরে আম্মু কিছু হবে না। এদিকে আম্মুর কাজে রুহান নাচতে নাচতে বলে উঠল, একদম ঠিক হয়েছে, আপু মার খাইছে আম্মুর কাছে। রুকাইনা থামবি তুই? একবার আম্মুর কাছ থেকে ছাড়া পাই, তারপর তোর একদিন কে আমার একদিন। আগে আম্মুর কাছ থেকে ছাড়া পাও তো, তারপর। এখন কোনো ছাড়াছাড়ি নেই, এখন সোজা তুই গোসল করতে ঢুকবি, তা না হলে আমিও দেখে নিব কত ধানে কত চাল। ঠিক আছে আম্মু, রুহানকে তো আমি পরে দেখে নিব। বলেই হন হন করে হেঁটে চলে গেল নাফিয়া। তুমি আমার শ্রাবণ মেঘের বর্ষণ মায়াবিনী, যার প্রতিটি ফোঁটায় রয়েছে ভালোবাসার শীতল ছোঁয়া। তুমি আবার শ্রাবণ মেঘের বর্ষণ মায়াবিনী, তাই তো আজ বর্ষণের টানে বারে বারে যাই আমি ছুটে তোমার তরে। তুমি আমার শ্রাবণ মেঘের বর্ষণ, দিনের সেই মেঘলা আকাশ, যার দিকে তাকালেই হৃদয়ের স্পন্দন বেড়ে ওঠে কয়েকশোবার। তুমি আমার শ্রাবণ মেঘের বর্ষণ, দিনের সেই সাদা রঙের ফুটন্ত বেলি ফুল, যার প্রতিটি ফুলের গন্ধে রয়েছে এক অন্যরকম ভালো লাগা। তাই তো কোনো এক শ্রাবণ মেঘের বর্ষণ দিনে হাতে হাত রেখে বলে উঠবো, তোমায় মায়াবিনী, তোমায় যে বড্ড ভালোবাসি আমি। কথাগুলো একটা ডায়েরির পাতায় লিখে আনমনে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে উঠল কেউ, তোমায় বড্ড ভালোবেসে ফেলেছি মায়াবিনী। বলে চোখ দুটো বন্ধ করে নিল সে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে বৃষ্টির ঝুমঝুম শব্দও কানে বাজছে খুব। রাতের অন্ধকারে ঢাকা পড়েছে বৃষ্টির প্রতিটা ফোঁটা, সাথে ঢাকা পড়েছে একটা ছেলের আর মায়াবিনীর নিয়ে লেখা প্রতিটি ছন্দ, প্রতিটা মুহূর্ত এক রাস ভালো লাগা, সাথে অফুরন্ত ভালোবাসা। मेरे किस्मतों को मिले हाथ तेरे, फिर से लकीरें दिखने लगी, देखा तुम्हें तो ऐसा लगा है जैसे ये आँखें धड़कने लगी, रहो उम्र भर मैं तेरी तू मेरा, जब मैं बादल बन जाऊं तुम भी बारिश बन जाना, जो कम पर जाए सांसें तुम मेरा दिल बन जाना, रिमझिम सावन की बूंदे तू हर मौसम बरसाना, जो कम पर जाए सांसें तुम मेरा दिल बन जाना। রাতের ভেজালো বৃষ্টির মাঝে বেলকনিতে দাঁড়িয়ে গানটা গাইছে নাফিহা। ঘড়ির কাঁটা কম হলেও রাত 10টা বাজে। বাইরে সেই কখন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বরাবর ভালোই লাগে তার। তাই তো যখনই বৃষ্টি হয় ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে হাত রেখে হাত ভেজাতে, তার সাথে গান গাইতে অসম্ভব ভালো লাগে তার, যেমনটা এখন লাগছে। আকাশে মেঘ ডাকছে খুব, সাথে ঝুমঝুম করে বৃষ্টিও হচ্ছে খুব। বৃষ্টির মাঝে ঠান্ডার শীতল মেশানো বাতাসে চুলগুলো উঠছে খুব নাফিয়ার। তাই তো তার মাঝে এই মুহূর্তে বয়ে চলেছে একরাশ ভালো লাগা, সাথে একরাশ মুগ্ধতা। অ্যালার্ম বাজার শব্দে ঘুম ভাঙল তিহানের। চোখ বন্ধ করে হাত দিয়ে টেবিলের ওপর থাকা অ্যালার্মটা অফ করল সে। তারপর কিছুক্ষণ নড়ে চড়ে শোয়া থেকে উঠে বসলো। সূর্যের ফুরফুরে আলো, সাথে সকালের ফ্রেশ ঠান্ডা বাতাস বয়ে আসছে তিহানের রুমের ভেতর জানালা ভেদ করে। তিহান আশেপাশের সব কিছুর দিকে একবার চোখ বুলিয়ে চলে গেল ওয়াশরুমে। আজকে ভার্সিটিতে যেতে হবে তাড়াতাড়ি, খুব জরুরি কাজ আছে তার। এসব ভাবতে ভাবতে ঘুম ভাব নিয়ে এগিয়ে যাচ্ছে তিহান। পাখির কিচিমিচি শব্দে ঘুম ভাঙল নাফিহার। কাল রাতে কখন যে ব্যালকনিতে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। রোজকারের যে আজকে সকালটা খুব স্পেশাল মনে হচ্ছে নাফিয়ার। হাই তুলতে তুলতে বসা থেকে উঠে দাঁড়ালো নাফিয়া। তারপর ঢুলতে ঢুলতে চলে গেল বিছানায়। ঘুম এখনও কমপ্লিট হয়নি নাফিয়ার। বিছানায় শুতেই ফোনটা বেজে উঠল নাফিয়ার। এটা নিশ্চয়ই রাত্রির বাচ্চা।
ফোনটা তুলেই চেঁচিয়ে বলে উঠল, তোর কি কাজ নাই? এত সকালে ফোন দিয়ে ঘুম ভাঙছস আমার? আরে দোস্ত, 10টা বাজে, তুই এখনো ঘুমাস? 10টা বাজুক বা 11টা, তাতে কি কি হইছে? কি হইছে মানে ভুলে গেলি আজকে আমাদের শফিক স্যারের ক্লাস আছে, আর ক্লাসের ঠিক টাইম মতো ঢুকতে না পারলে? সাথে সাথে মাথায় যেন বাজ ভেঙে পড়লো। হতবম্ব হয়ে চেঁচিয়ে বলে উঠল নাফিয়া, কি কস? সত্যি বলছি। তাহলে তুই এত দেরিতে ফোন দিছিস কেন? আরো আগে দিতে পারতি না, শয়তান কোথাকার! ফোন রাখ। বলে ফোনটা কেটে দৌড় দিল ওয়াশরুমের দিকে। এদিকে রাত্রি চাপ বাবা, ফোন করে দিলাম, ঘুম ভাঙালাম, এটার জন্য কথা শোনালো। আর এখন ফোন কেন দেরিতে দিলাম তার জন্য কথা শোনাচ্ছে। এই মেয়েটা আসলে একটা আজব চিজ। হতভম্ব হয়ে দৌড়ে ভার্সিটির ভেতর ঢুকলো নাফিয়া। এর ভেতর ঢুকতেই মিতু এসে হাজির, আর রাত্রিও এসে হাজির। ওরা সামনে আসতে তিনজন মিলে একসাথে চলে গেল ক্লাসে। ভাগ্যে ভালো যে ঠিক টাইমে চলে এসেছে। একের পর এক ক্লাস করে ক্লান্ত নাফিয়া, তার সাথে সকালে কিছুই খায়নি, যাতে আরও বেশি ক্লান্ত লাগছে। দোস্ত, আমায় একটু কোলে করে ক্যান্টিনে নিয়ে চল। ভার্সিটি করিডোর দিয়ে তিনজন হাঁটতে হাঁটতে কথাটা বলে উঠল নাফিহা। আর নাফিয়ার কথা শুনে রাত্রি মিতু অবাক হয়ে বলল, কি? তোরা কি কানা নাকি? আমায় কোলে নে দোস্ত, আমার শরীরে একদম এনার্জি নাই। নাফিয়ার কথা শুনে রহস্যের ছলে মিতু বলে ওঠে, ঠিক আছে দোস্ত, আয় কোলে। সত্যি সত্যি নিবি? হ দোস্ত, তুই বলছিলি আর আমি নেব না? ঠিক আছে দোস্ত, নে কোলে। নাফিয়ার কথা শুনে সত্যি সত্যি মিতু এসে কোলে তুলে নিল। ওর কাজে অবাক হলো নাফিয়া। ভয়ে ঘাবড়ে গিয়ে বলে উঠল, ওই কি করস তুই? পড়ে যাবো তো আমি। আরে পড়বি না, তোর চেয়ে মোটা আছি আমি। প্লিজ বোন, ছাড় আমায়, আমি এখনো বিয়ে করি নাই। তুই এত লাফালাফি করছিস কেন? এত লাফালে সত্যি সত্যি পড়ে যাবি। দোস্ত, আমার খুব ভয় করতেছে, তাড়াতাড়ি নামা আমায় প্লিজ। আরে ভয় পাস না, পড়বি না। তুই ছাড় আমায়। এই বলে লাফালাফি শুরু করে দিল নাফিহা। আর নাফিয়ার কাছে মিতু বলে উঠল, বোন, এমন করিস না, সত্যি পড়ে যাবি তাহলে। কিন্তু কে শুনে কার কথা? নাফিয়ার মতো নাফিয়া লাফাচ্ছে, আর যার কারণে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। নাফিয়া লাফালাফি দিয়ে হঠাৎই পড়ে যেতে নিল। কিছুক্ষণ জন্য মিতু রাত্রি দুজনে স্তব্ধ হয়ে গেল। নাফিয়া ভয়ে চোখ বন্ধ করে নিল। এমন সময় কেউ এসে ধরে নিল নাফিয়াকে। নাফিয়া ভয়ে ঘাবড়ে গিয়ে গলা জড়িয়ে ধরল তার। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুলে তাকালো নাফিয়া। উপরের সামনের ব্যক্তিকে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ নাফিয়াকে কোলে নিয়ে চোখ লাল করে তাকিয়ে আছে তিহান ভাইয়া। ওনার চোখ দেখেই ভয়ে ঢোক গেল নাফিয়া। আর কিছু বলার আগে তিহান ভাইয়া কর্কশ কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? আসলে ভাইয়া, এভাবে বাদরের মতো করিডোরে চেঁচামেচি করছিস কেন তোরা? আর এই ড্রামা কুইনকে কোলে নিয়েছিস কেন? হয়েছে কি ভাইয়া, আমি তো মজা ছিল ওকে কোলে নিয়েছিলাম, আর কোলে নিতেই আর কি। নিজে হাঁটতে পারে না, আবার আসছে আরেকজনকে কোলে নিতে। বিনিময় মিতু আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিতু চোখ হয়ে যেতেই তিহান নাফিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আর তুই বা কেমন? ও কোলে নিতে চাইলো আর তুইও কোলে উঠে পড়লি, এক্ষুনি কোমর ভেঙে গেলে কি হতো? এই মুহূর্তে নাফিয়া মনে হচ্ছে একটু আগে তিহান ভাইয়াকে নাফিয়াকে কোলে নিয়ে নিচে পড়ে গেলেই ভালো হতো। আর যাই হোক, এত কথা তো আর শুনতে হতো না। ফট করে বলে উঠলাম নাফিয়া। আমার কোমর ভাঙলে আপনার কি? এমনিতেই আপনি তো আর ভালোবেসে কোলে নেননি আমায়, ভুল করে কোলে নিয়েছেন। তাই তো বকবক না করে নামা নামায়। এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই। বলছিলাম কি ভাইয়া, মিষ্টি করে বলুন না আই লাভ ইউ। ব্যাস হয়ে গেল। সাথে সাথে তিহান নাফিয়াকে কোল থেকে ফেলে দিল। নাফিয়াও চেঁচিয়ে বলে উঠল, ও মা গো, আমার কোমর। তোর কোমর ভাঙাই উচিত। এরপর উল্টাপাল্টা কথা বলে তোকে তো আমি সর বলছি। বলে নাফিয়াকে টপকে চলে গেল তিহান ভাইয়া। আর নাফিয়া হা হয়ে তাকিয়ে আছে তার দিকে। আজকে তিহান একটা ইয়েলো রঙের টি শার্ট সাথে ব্ল্যাক জিন্স পরেছে। চুলগুলো বরাবরের মতোই খুব সুন্দর করে সাজানো। নাফিয়া তো তাকে দেখেই বুকে হাত দিয়ে বলল, হাই ম্যাম মর যাওয়া। নাফিয়ার কথা শুনে রাত্রি মিতু নাফিয়ার পাশে বসে বলল, তোকে ফেলে দিয়ে চলে গেল আর তুই কি না। इसको ही तो प्यार कहती है, हाय मेरी जान। বলে মিতু আর রাত্রির গলা জড়িয়ে ধরল নাফিয়া। আর নাফিয়ার কথা শুনে রাত্রি মিতু বলে উঠল, এই নয় হ্যাঁ। এদিকে তিহান নাফিয়ার কথা শুনে মনে মনে খুব মজা পেয়েছে। এই মেয়ে আসলে পাগল হয়ে গেছে ভেবে আনমনে হাসতে হাসতে সামনে এগিয়ে গেল তিহান।
দুপুরে কড়া রোদের মধ্যে একটা গাছের ছায়ার আড়ালে একটা বেঞ্চের নিচে বসে আছে নাফিয়া। সামনেই রয়েছে একটা বড় খালি মাঠ। বিকেল টাইমে এখানে প্রচুর মানুষজন থাকে, কিন্তু এখন দুপুর থেকে তেমন কেউ নেই। এই মুহূর্তে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আচ্ছা, আমার কি উচিত বারবার তিহান ভাইয়ার সামনে ছোট হওয়া, বারবার ওনার রিফিউজ শোনা, ওনার ইগনোর সহ্য করা? কিন্তু যতই চাই ওনার সামনে যাব না, কোনো কথা বলবো না, ভালোবাসার কথা তো একদমই না, কিন্তু অবাধ্য মন তো শুনতেই চায় না। যতই ভাবি তিহান ভাইকে ভুলে যাব, ততই যেন বেশি করে মনে পড়ে ওনাকে। দুনিয়াটা আসলে আজব চিজ মাইরি। এসব আর মনে ভাবছে নাফিহা। আর একা নীরবে বসে আছে এখানে। আজকে ভার্সিটি শেষে আর বাড়ি ফিরতে ইচ্ছা করলো না। হুট করে মনটা খারাপ হয়ে গেল নাফিয়ার। তাই তো চুপচাপ নীরবে বসে আছে। মন খারাপ? আচমকা কারো কণ্ঠ শুনে পাশে তাকালো নাফিয়া। সামনে মাস্ক আর ব্ল্যাক চশমা পরিচিত সেই ছেলেটিকে দেখে গুরুতরভাবে চমকে উঠল নাফিয়া। পরনে ছিল ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক জিন্স। ভয়ঙ্করভাবে অবাক হয়ে বলল নাফিয়া। আপনি? নাফিয়ার কথা শুনে ছেলেটি কনফিডেন্স নিয়ে বলল, আমি কেন আসতে পারি না বুঝি? না, তেমনটা হবে কেন? আসলে হুট করে আসলেন তো, তাই আর কি। আমি হুট করে আসি? মানে? না কিছু না। এখানে কি করছো? না তেমন কিছু নয়, এমনি বসে আছি। এমনি এমনি কেউ বসে থাকে নাকি? মন খারাপ তাই না? না তেমন কিছু নয়, আসলে বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তাই আর কি এখানে বসে রয়েছি। ও আচ্ছা। আর আপনি এখানে? আমিও তোমার মতো বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তাই এসেছি। আর এসেই তোমায় দেখে চলে আসলাম তোমার কাছে। ও আচ্ছা, একটা কথা, কিছু মনে করবেন না তো? করবো না। আপনি সবসময় মাস্ক আর চশমা পরে থাকেন কেন বলুন তো? আসলে কি বলবো, আমি দেখতে খুব একটা ভালো নই, তাই আর কি। মিথ্যা কথা বলছেন আমার সাথে? একদমই নয়। ও, আরে ওভাবে তাকানোর মতো কিছু বলেছি নাকি? আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। কিছু বললে নাকি? না না, কিছু বলিনি তো। ঠিক আছে, তা তুমি কোন ইয়ারে? আমি ফার্স্ট, আর আপনি? আমি বলবো একদিন। সেটা কেন? সেটাও বলবো একদিন। আপনি তো অদ্ভুত মানুষ। একটু রসের হলে ক্ষতি কি? মানে কিছুই নাই। তারপর এটা আর ওটা নিয়ে ওনার সাথে গল্প জুড়ে দিল নাফিয়া। একটা অপরিচিত ছেলের সাথে কথা বলছে, সেটা একদমই মনেই হচ্ছে না নাফিয়ার। যেন কতদিনে পরিচয় ওদের। মন খারাপ ভাবটা নিমিষে চলে গেল নাফিয়ার। এদিকে ছেলেটি ভাবছে, আমি জানতাম মায়াবিনী তোমার মন খারাপ, তাই তো ছুটে আসলাম তোমার কাছে। তোমায় আমি কথা দিচ্ছি মায়াবিনী, খুব তাড়াতাড়ি তোমার সব মন খারাপ পুরোপুরি ভ্যানিশ করে দেব। জাস্ট একটু অপেক্ষা। সন্ধ্যা 7টা। ওই রুহাইনার বাচ্চা, দাঁড়া কইতেছি। তুই কোন সাহসে আমার ব্যাগ থেকে ললিপপ নিছস? ললিপপ নিয়েছি, বেশ করেছি। তোরে তো আমি কালকে আম্মুর সামনে বেশি ভালো সাজা হয়েছিল না, তার শাস্তিও আজকে তোরে দিমু। দাঁড়া কইতেছি। আপনি ধরতে পারবে না। ধরতে পারি না, দাঁড়া তুই। ও তোরা দুইটাই কি লাগিয়েছিস? ও আমার ব্যাগ থেকে ললিপপ নিছে কেন? ললিপপই তো নিয়েছে, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? ও না বলে নিছে কেন? এগুলো তো আমার জন্য আনছে। কে বলছে তোর জন্য আনছি? আমি বলছিলাম। তোরে তো আমি। এমন সময় ফোনটা বেজে উঠল নাফিয়ার। ফোনটা বাজতেই রুহানকে বলে উঠল নাফিয়া। তোরে তো আমি পরে দেখছি, আগে ফোনটা কে করছে তারে দেখি নেই। বলেই ফোনের কাছে চলে গেল নাফিয়া। ফোনটা তুলতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল রাত্রি। দোস্ত, মেলায় যাবি? এখন? চল, মিতু আসছে, 3জন মিলে মজা করব, চল প্লিজ। কিন্তু আম্মু কি যেতে দিবে? একটু ম্যানেজ করে নে না। আরে এখন তো খুব একটা দেরি হয়নি, আমরা তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা দেখছি। বলে ফোনটা কেটে দিল নাফিয়া। দেখছি তো বলে দিলাম, কিন্তু আম্মুকে যেতে দিবে আমায়? রান্নাঘরে কাজ করছে আম্মু। এমন সময় পিছন থেকে আম্মুকে জড়িয়ে ধরে বলে উঠল নাফিয়া। আম্মু, কি চাই? তুমি কি করে বুঝলে আমার কিছু চাই? যেহেতু অসময়ে এসে জড়িয়ে ধরেছিস, এর মানে নিশ্চয় কিছু চাই, তাই তো? তুমি না খুব ভালো আম্মু, না বলতে এই সব বুঝে যাও। বুঝেছি, বেশি পাম দিতে হবে না। এখন বল কি চাই তোর? আসলে আম্মু, বেশি মানে না করে বলে ফেল। আম্মু মেলায় যাব। কি এই রাতের বেলা? একদমই না। আর তোর বাবা জানতে পারলে? প্লিজ আম্মু, যাই না, তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসব। না মানে না। প্লিজ আম্মু, যাই। একবার না বলছি। প্লিজ আম্মু, প্লিজ প্লিজ। তোর বাবা জানলে? বাবা জানবে কি করে? আর আমি কথা দিচ্ছি তোমায়, বাবা জানার আগেই চলে আসব আমি।
প্লিজ আম্মু, যাই না। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। লাভ ইউ আম্মু, থ্যাংক ইউ সো মাচ। বলে আম্মুর গালে একটা চুমু দিয়ে নাফিয়া দৌড়, কারণ এখন তাড়াতাড়ি তৈরি হতে হবে নাফিয়ার। এদিকে আম্মু নাফিয়ার কাছ থেকে মুচকি হেসে বলে উঠল, খাগলি মেয়ে একটা। মেলার উদ্বোধনে গেটের সামনে দাঁড়িয়ে আছে মিতু আর রাত্রি। অপেক্ষা করছে তারা নাফিয়ার জন্য, কারণ কিছুক্ষণ আগে নাফিয়া ফোন করে বলেছে সে আসা না পর্যন্ত কেউ ভেতরে না ঢুকতে। হঠাৎ মিতু বলে উঠল, কই, ও আসবে তো নাকি? আরে আসবে আসবে না, আসলে কি আর আমাদের দাঁড়াতে বললো নাকি? সেটাও ঠিক। নাফিয়া এরই মধ্যে এসে হাজির। নাফিয়াকে দেখে রাত্রি বলে উঠল, ওই দেখ, বলতে না বলতে এসে পড়ছে। রিক্সা থেকে নেমে দৌড়ে মিতু আর রাত্রির সামনে চলে গেল নাফিয়া। নাচতে নাচতে বলে উঠল, দোস্তরা, আই এম কামিং। সে তো দেখতেই পাচ্ছি। রেগে আছিস আমার উপর? না, চল তাড়াতাড়ি। চল। আজকে কিন্তু খুব মজা করব। অবশ্যই। তারপর তিনজন একসাথে চলল মেলার ভিতর। মেলার ভিতর ঢুকতেই আনন্দে মনটা মেতে উঠল, কারণ মেলার ভিতর রয়েছে রং বেরঙের দোকানপাট আর অনেক মানুষজন। ওরা তিনজন একটার পর একটা দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলো, তার সাথে হুড়ুহুড়ি আর অনেক মজা। ফুচকা খাওয়া কিন্তু একদমই বাদ যাবে না। আবার জিগাই। রাত 10:30। ল্যাম্পপোস্টের আবছা আলোর পথ দিয়ে একলা হেঁটে চলেছে নাফিয়া। একটু ভয় ভয়ও করছে। আর কি ভাগ্য, কোনো রিক্সাও পাচ্ছি না। আর কি ভাগ্য, কোনো রিক্সাও পাচ্ছি না। আম্মুকে বললাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু সেই দেরি হয়েই গেল। কখন যে ওদের সাথে হই হুল্লোড় করতে করতে এতটা দেরি হয়ে গেল বুঝতেই পারিনি। তার উপর একটাও রিক্সা পাচ্ছি না। উফ, একরাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছি আমি। এর ভেতরেই ফোনটা বেজে উঠল। উপরে আম্মুর নাম্বারটা দেখে তাড়াতাড়ি ফোনটা তুলল নাফিয়া। ফোনটা তুললেই চিন্তিত কণ্ঠে বলে উঠল আম্মু, কোথায় তুই? এখনো আসছিস না কেন? আরে আম্মু, চিন্তা করো না তো, এই তো আমি আসছি, জ্যামে আটকা পড়েছি একটু। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। আম্মু, আসছি আমি। বলে ফোনটা কেটে দিল। তারপর বলে উঠল, সরি আম্মু, মিথ্যা না বললে তুমি আরো চিন্তা করতে। এইভাবে ফোনটা ব্যাগে নিয়ে হাঁটতে শুরু করলো নাফিয়া। হঠাৎই সামনে 4-5টা ছেলেকে দেখে ভয়ে বুক কেঁপে উঠল নাফিয়ার। কোনো কিছু বলবি না, আর কিছু বললেও চুপচাপ চলে যাবি নাফিয়া। এরকম হাজারো কথা বলে নিজের ভিতর সাহস জুগিয়ে হেঁটে যাচ্ছে নাফিয়া। ছেলেগুলো সামনে নিয়ে যেতেই একটা ছেলে বলে উঠল, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। ছেলেগুলোর এমন বাজে ইঙ্গিতের কথা শুনে বুক কেঁপে উঠল নাফিয়ার। তাহলে কি যার ভয় পাচ্ছে সেটা হতে চলেছে নাকি? ছেলেগুলোর কথায় কোনো পাত্তা না দিয়ে হেঁটে চলল নাফিয়া। একটু দূরে আসতেই তুমুল বেগে দৌড়াতে লাগলো নাফিয়া। ভয়ে হাত পা কাঁপছে নাফিয়ার, কারণ নাফিয়ার পেছনে ছেলেগুলো দৌড়াচ্ছে। হায় রে, এখন কি হবে আমার? কে বাঁচাবে আমায়? আরে সুন্দরী, এত দৌড়ালে চলে নাকি? ইচ্ছে করছে সবগুলোকে জুতো দিয়ে মারি, কিন্তু আমি একা কি আর এদের সাথে পারি? এসব ভাবতে ভাবতে দৌড়াচ্ছি আমি। এই মুহূর্তে প্রচুর কান্না পাচ্ছে আমার। তবে কি আজ রাতেই শেষ রাত আমার? হঠাৎ আকাশে মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়ে গেল, যাতে আরও ভয় হচ্ছে নাফিয়ার। হায় রে, বৃষ্টিটাও কি এখনই আসার ছিল? বৃষ্টির ভেতর তুমুল বেগে দৌড়াচ্ছে নাফিয়া, আর নাফিয়ার পেছনে বাজে ছেলেগুলো। এই মুহূর্তে আমার মনে হচ্ছে মেলায় না আসলেই ভালো হতো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর হাঁপিয়ে উঠল নাফিয়া। হঠাৎ একটা অন্ধকার গোলের ভেতর লুকিয়ে পড়ল। এদিকে ছেলেগুলো, তুই ওইদিকে যা, তুই ওইদিকে যা, অনেকদিন পর একটা সুন্দরীকে পেয়েছি, এত তাড়াতাড়ি হাতছাড়া করলে চলবে না। এদিকে নাফিয়া লুকিয়ে লুকিয়ে ছেলেগুলোর কথা শুনে ভয়ে আত্মা কেঁপে ওঠে। এখন কে বাঁচাবে? হঠাৎই জায়গাটা চুপচাপ হয়ে গেল, যা দেখে আস্তে আস্তে গোলের ভেতর থেকে বের হলো নাফিয়া। শীতে পুরো শরীর কাঁপছে নাফিয়ার। গোলের ভেতর থেকে বের হতে পেছন থেকে একটা ছেলে বলে উঠল, ওই পাইছিস সুন্দরী রে, তোরা তাড়াতাড়ি এদিকে আয়। ছেলেটার কথা শোনার সাথে সাথে সামনের দিকে দৌড়াতে লাগলো নাফিয়া। জীবনে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে একদমই ভাবেনি। হঠাৎই পায়ে কিছু একটা ঢুকে পড়লো নাফিয়ার, সাথে সাথে ব্যথায় কুঁকড়ে উঠল। কিন্তু এই মুহূর্তে ব্যথাটাকে অপেক্ষা করেই দৌড়াচ্ছে নাফিয়া। ওভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ শরীরের সমস্ত শক্তি কমে আসতে লাগলো নাফিয়ার। ধোঁয়াশা লাগছে সবকিছু। এমন সময় হঠাৎই সামনে একটা গাড়ি চলে আসলো নাফিয়ার, সাথে সাথে গিয়ে পড়লো গাড়ির সামনে।
আচমকা গাড়ির সামনে এসে কেউ পড়াতে চমকে উঠল তিহান। সাথে সাথে সে গাড়ি থেকে বেরিয়ে চলে যায় সামনের ব্যক্তিটির সামনে। পরক্ষণে নাফিয়াদের দেখে চমকে উঠল তিহান। নাফিয়ার এমন অবস্থা দেখে তিহান নাফিয়ার হাত ধরে বলে উঠল, তুই এখানে? তিহান ভাইয়ার কণ্ঠের মতো কারো কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো নাফিয়া, কিন্তু আবছা আবছা লাগছে খুব। হঠাৎই সামনে সত্যি সত্যি তিহান ভাইয়াকে দেখে কোনো কিছু না ভেবে হুট করে তিহান ভাইয়াকে জড়িয়ে ধরল নাফিয়া। তারপর কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, প্লিজ ভাইয়া হেল্প মি, পেছনে কিছু ছেলে তাড়া করছে আমায়। কি বলছিস কি তুই? আর এখানে কি কেন এসেছিলি তুই, তাও আবার এত রাতে? তিহানের কথাগুলো হয়তো নাফিয়ার কান পর্যন্ত পৌঁছায়নি, কারণ তার কিছু বলা বা শোনার আগেই তিহানকে জড়িয়ে ধরেই অজ্ঞান হয়ে গেছে নাফিয়া। বৃষ্টি হচ্ছে খুব, সাথে ভিজে যাচ্ছে তিহান নাফিয়া দুজনেই। জ্ঞান ফিরতে নিজেকে একটা অন্ধকার রুমে বাঁধা অবস্থায় দেখতে পেল নাফিয়া। নিজেকে এমন অবস্থায় দেখতে পেয়ে খুব ভয় পাচ্ছে। তাহলে কি তখন তিহান ভাইয়া ছিল না? এমন সময় দরজা খেলে ভেতরে প্রবেশ করলো কেউ। সাথে সাথে কেঁপে উঠলো নাফিয়া। সামনে কিছু ছেলেকে দেখে আরও ঘাবড়ে গেল নাফিয়া। হঠাৎই ওদের মাঝখান থেকে একটা ছেলে এসে নাফিয়ার সামনে এসে বলল, কি হয়েছিল সুন্দরী? আমাদের কাছ থেকে পালিয়ে যেতে পারবে? প্লিজ ভাইয়া আমায় যেতে দিন। যেতে তো দিব সুন্দরী, কিন্তু এখন নয়। এই বলে ছেলেগুলো ঝাঁপিয়ে পড়লো নাফিসার উপর। সাথে সাথে নাফিয়া চেঁচিয়ে বিছানার উপর শোয়া থেকে উঠে বসলো। সামনে কে আছে তাকে না দেখে হুট করে জড়িয়ে ধরলো নাফিয়া। তারপর ভয়ে ঘাবড়ে গিয়ে বলে উঠল, প্লিজ প্লিজ আমায় বাঁচান, না হলে ওরা আমায় মেরে ফেলবে। এদিকে তিহান আচমকা নাফিয়ার এমন কাজে ভড়কে গেল সে। পরক্ষণে নাফিয়া যে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছে বুঝতে পেরে তিহান নাফিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, শান্ত হ, এখানে কেউ নেই, আর তোকে কেউ কিছু করবে না। সত্যি বলছো? আরে গুন্ডাগুলোকে কখন মেরে ভাগিয়ে দিয়েছি। কি? আর ভয় নেই। সাথে সাথে তিহান ভাইয়াকে ছেড়ে দিল নাফিয়া। নিজেকে একটা মোমবাতি জ্বালানো রুমে দেখে অবাক হলো। এগুলো পরে নে, না হলে ঠান্ডা লেগে যাবে তোর। হাতে একটা ব্ল্যাক শার্ট আর একটা ব্ল্যাক জিন্স নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে কথাটা বলে উঠল তিহান। আর ওনার এমন কাজে নাফিয়া অবাক। তার সাথে শার্ট প্যান্ট দেখে তো আরও চমকে গিয়েছে। অবাক হয়ে বলে উঠল, আমি এগুলো পরবো? না, তুই পরবি না, তোর পাশে যে ভূত দাঁড়িয়ে আছে সে পরবে। সাথে সাথে নাফিয়া ভয় পেয়ে তিহান ভাইয়ার সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলছো তুমি? এইখানে ভূতও আছে নাকি? ভূত না, পেতনি আছে। নাফিয়া শুকনো ঢোক গিলে বলল, দেখো ভাইয়া, একদম মিথ্যা বলবা না, ভূত পেতনি বলে কিছু হয় না। এদিকে তিহান নাফিয়াকে ভয় পেতে দেখে মজা পাচ্ছে। তিহান নাফিয়াকে আরেকটু ভয় দেখানোর জন্য নাফিয়ার কানের কাছে তার মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই জানিস না এটা আমাদের পুরনো বাংলো, আর এসব জায়গায় ভূত পেতনি আছে। দেখো ভাইয়া, একদম ভয় দেখাবা না। ভালো মতো বললাম, শুনলি না তো? তাইলে তুই থাক, আমি যাই। সাথে সাথে নাফিয়া তিহান ভাইয়ার হাত ধরে বলল, দেখো খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, তুমি আমায় এইভাবে একা ফেলে কোথাও যাবে না। আরে মাথা মোটা, পাশের রুমে যাচ্ছি, তুই এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি পরে নে, না হলে ঠান্ডা লেগে যাবে। প্লিজ বেশি দূর যাবে না কিন্তু, আমার এই একা অন্ধকার রুমে থাকতে প্রচণ্ড ভয় হয় ভাইয়া। আচ্ছা যাব না, তুই চেঞ্জ করে ডাক দিস আমায়, আমি চলে আসবো। ঠিক আছে। এই বলে খাট থেকে নামতে ব্যথায় কুকড়ে গেল নাফিয়া। আচমকা নাফিয়া চেঁচানো শুনে চমকে উঠল তিহান। সাথে সাথে তিহান নাফিয়াকে ধরে বলে উঠল, কি হলো? আমার পা। কি হয়েছে পায়ে? বলেই তিহান নাফিয়ার পা দেখতেই আরও ঘাবড়ে গেল, কারণ নাফিয়ার পায়ে কাটা জাতীয় কিছু একটা ঢুকে গেছে। তিহান কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এটা কি করে হলো? আসলে তখন দৌড়াতে গিয়ে পায়ে লেগে গেছিল। আচ্ছা, তুই তাড়াতাড়ি চেঞ্জ কর, আমি এক্ষুনি আসছি। বলে রুম থেকে বেরিয়ে গেল তিহান। আর নাফিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল তিহানের দিকে। পায়ের যন্ত্রণা হচ্ছে খুব। কিছুক্ষণ পর দরজার বাইরে দাঁড়িয়ে আছে তিহান। হাতে তার ব্যান্ডেজ, স্যাবলন আর একটা মলম। অনেক খুঁজে এগুলো পেয়েছে তিহান। এই বাড়িটা হচ্ছে তিহানদের অনেক বছর পুরনো একটা বাড়ি। এই ঝড় বৃষ্টির রাতে নাফিয়াকে নিয়ে কোথায় যাবে বুঝতে না পেরে তিহান নিয়ে এসেছে এখানে। কারণ আর যাই হোক, এই অবস্থায় তিহান নাফিয়াকে বাড়ি নিয়ে যেতে পারতো না। তার উপর যে প্রবল বর্ষণ এখনও চলছে, খুব মনে হয় না এত তাড়াতাড়ি থামবে বৃষ্টি। আচমকা দরজা খোলার শব্দে পেছনে ঘুরে তাকালো তিহান। সামনে তিহানের শার্ট আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে নাফিয়া। চুলগুলো একদমই অগোছানো, চোখের কাজল গেছে লেপটে, ঠোঁট হালকা লিপস্টিক আছে, তবে সেটাকে নাই বললেই চলে। সব মিলিয়ে নাফিয়াকে একদমই অগোছালো মনে হচ্ছে। তারপরও এই মুহূর্তে তিহানের মাঝে নাফিয়ার জন্য এক অদ্ভুত অনুভূতি কাজ করছে।
তিহান কিছুক্ষণ নাফিয়ার দিকে তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। তারপর দ্রুত রুমের ভেতর ঢুকে বলল সে। দেখি তোর পা। বলে নিচে বসে পড়ল তিহান আর নাফিয়া খাটের ওপর। পায়ে হাত রাখতে কেঁপে উঠল নাফিয়া। ভয়ে চোখ বন্ধ করে নিল সে। এদিকে তিহান একবার নাফিয়ার দিকে তাকিয়ে আবার ওর পায়ের দিকে তাকালো। হুট করে তিহান নাফিয়ার পায়ে থাকা কাঁটাটা টান দিয়ে বের করে ফেলল। সাথে সাথে নাফিয়া ব্যথায় তিহানের শার্টের হাতা খামচে ধরে ফেলল। কাঁটাটা বের ঘুরতেই নাফিয়ার পা থেকে বেরিয়ে আসতে লাগলো রক্ত। তিহান তাড়াতাড়ি স্যাভলন দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিল। তারপর রক্ত পড়া কমতেই মলম লাগিয়ে দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। তিহান যতক্ষণ কাজ করেছিল নাফিয়া ততক্ষণ শক্ত করে তিহানের হাত ধরেই চোখ বন্ধ করেছিল। ব্যান্ডেজ লাগানো শেষ হতেই তিহান তাকালো নাফিয়ার দিকে। বেচারি ভয়ে এখনো চোখ বন্ধ করে আছে। তিহান মুচকি হেসে বলে উঠল, হয়ে গেছে, এখন চোখ খুলতে পারিস তুই। আচমকা তিহান ভাইয়ার কথা শুনে আস্তে আস্তে চোখ খুলো নাফিয়া। পায়ের দিকে তাকাতেই দেখলো খুব সুন্দর করে তিহান নাফিয়ার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে মেঘেরও গর্জন হচ্ছে খুব। তার সাথে এই হালকা মোমবাতি জ্বালানো রুমে বসে আছে নাফিয়া আর তিহান। নাফিয়া কখনো ভাবতে পারেনি যে এই রুমে একটা জায়গায় ওরা দুজন থাকবে। এই মুহূর্তে মনে হচ্ছিল ভালো হয়েছিল গুন্ডাগুলো তাড়া করেছিল। হঠাৎই আম্মুর কথা মনে পড়ে গেল নাফিয়ার। হতভম্ব হয়ে বলে উঠল, ভাইয়া আমার ফোন। তোর ফোনই তো। খাটের পাশে থাকা ছোট্ট টেবিলটাকে দেখিয়ে লাফ মেরে টেবিলের ওপর থেকে ব্যাগটা নিয়ে নিল নাফিয়া। তারপর ফোনটা বের করে তিহান ভাইয়াকে বলে উঠল, বাসায় কখন যাব আমরা? এতক্ষণ পর নাফিয়ার মুখে এমন কথা শুনে কিছুটা হতাশ হয়ে বলল সে, কাল সকালে। কি? এত অবাক হওয়ার মতো কিছু বলিনি, দেখতে পাচ্ছিস না বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এখন রাত 1টা বাজে। এবারে কথা শুনে নাফিয়া আরো অবাক হলো। রাত 1টা বেজে গেছে আর নাফিয়া টেরও পেল না। কিছুটা চিন্তিত কণ্ঠে বলে উঠল, তাহলে এখন কি করব আমরা? কি করব, আজকে রাতে এখানে থেকে কাল সকালে বৃষ্টি কমলেই বাড়ি ফিরবো। কিন্তু আম্মুকে কি বলবো এখন? ফোন করে বলবি তুই আটকে পড়েছিস আর আমাদের বাসায় রাত্রিদের বাড়িতে আছিস, বুঝতে পারছিস? নাফিয়াও বেশি কিছু না ভেবে তিহান ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালো। প্রথম কল বাজতেই ওর আম্মু হতভম্ব হয়ে ফোন তুলে বলল, হ্যালো, কোথায় তুই? বাড়ি আসছিস না কেন? তুই জানিস তোর জন্য কতটা চিন্তায় আছি আমি। আরে আম্মু শান্ত হও, কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। আসলে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমি যেতে পারিনি বাড়ি, তাই আমি রাত্রিদের বাড়ি আছি, তুমি চিন্তা করো না। বৃষ্টি হলে আমি চলে আসব। আর শোনো, বাবাকে কিছু বলো না কিন্তু। ঠিক আছে। এতক্ষণ পর যেন ওর আম্মুর জানে প্রাণ ফিরে পেল। এতক্ষণ উনি খুব চিন্তায় ছিল, এখন নিশ্চিন্ত আছে সে। ভাগ্য ভালো নাফিয়ার বাবা বাড়ি নেই, না হলে এসব ভাবতে ভাবতেই নাফিয়ার আম্মু চলে যায় তার রুমে। রুহান অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, তাই নাফিয়ার আম্মু ওর পাশে দিয়ে শুয়ে পড়ল। এতক্ষণ মেয়ের চিন্তায় ঘুমাতে পারেনি উনি, এখন নিশ্চিন্তে ঘুমাবেন। এখন বল, এত রাতে তুই বাহিরে কি করছিলি? কিছুক্ষণ নীরবতা কাটিয়ে কথাটা বলে উঠল তিহান নাফিয়াকে। কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল নাফিয়া, আসলে ভাইয়া হয়েছে কি? তুই কি সোজাসাপটা কথা বলতে পারিস না নাকি? না মানে বলছি তো, তুমি তো মাঝখানে কথা বলছো। বল তাড়াতাড়ি। আসলে মিতু আমি রাত্রি মিলে মেলায় ঘুরতে এসেছিলাম। কি? কই রাত্রি তো কিছু বলিনি আমায়। তা তো আমি জানি না। তারপর আর কি, মেলা থেকে বের হতেই দেরি হয়ে গেছে, আর দেরি হওয়ার কারণে কোনো রিক্সাই পাচ্ছিলাম না, তাই তো হাঁটতেছিলাম। তখনই ওই ছেলেগুলো ভাবতেই ভয়ে শরীর কাঁপছে আমার। তুমি যদি ঠিক টাইমে না আসতে তাহলে হয়তো কালকেই আমার। আর কিছু বলতে পারল না নাফিয়া। তার আগেই তিহান নাফিয়ার মুখ চেপে ধরে। তিহান ভাইয়ার কাজে নাফিয়ার চোখ বড় বড় হয়ে গেল। হঠাৎই ভাইয়া বলে উঠল, ওই স্যার বলতে হবে না, খেয়েছিস কিছু? ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালো নাফিয়া, যার অর্থ অল্প খেয়েছি। খিদে লেগেছে? একটু একটু। তুই বস, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। না, খাবার লাগবে। এত রাতে কোথায় খাবার আনতে যাবে তুমি? আর আমি এখানে একা একা থাকতে পারবো না। কিন্তু? কোনো কিন্তু নয়। আর এমনিতেও মেলায় বসে আমরা তিনজন অনেক কিছু খেয়েছিলাম, তাই তেমন খিদে নেই, অল্প। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়বো, আর তুমি? আমি আছি, তুই ঘুমা। ঠিক আছে। বলে বিছানায় শুয়ে পড়ল নাফিয়া। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। জানালা ভেদ করে বাতাস আসছে, আর বাতাসে নাফিয়ার সামনে চুলগুলো হালকা উঠছে। তিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাফিয়ার দিকে। আজকে একটু অন্যরকম লাগছে নাফিয়াকে। নাফিয়া শীতে কাঁপছে,
যেটা দেখে তিহান একটা কাঁথা নিয়ে এসে পরিয়ে দিল তাকে। তিহান মুচকি হেসে বলে উঠল। পাগলি একটা। কিছুক্ষণ পর হঠাৎ তিহান সরে আসতে নিল নাফিয়ার কাছ থেকে। আচমকা হাত টান অনুভব করাতে দাঁড়িয়ে পড়ল সে। পেছনে ঘুরে তাকাতে দেখলো তিহান নাফিয়া তার হাত ধরে ঘুমের ঘোরে বিড়বিড় করছে। তিহান কিছুটা অবাক হয়ে আসতে ঝুঁকে পড়ল নাফিয়ার দিকে, নাফিয়া কি বলছে তা শোনার জন্য। নাফিয়া বলছে, প্লিজ তিহান ভাইয়া, আমায় ছেড়ে যেও না। আমার এই অন্ধকার রুমে থাকতে ভীষণ ভয় হয়। আচ্ছা তুমি এমন কেন বলো তো? আমার ভালোবাসা কেন বলছো না তুমি? আমি কি দেখতে খুব বাজে? আমার ভালোবাসা যায় না তিহান ভাইয়া? এরকম হাজারো বকবক করছে নাফিয়া। এদিকে তিহান নাফিয়ার মুখে এসব শুনে হালকা হাসলো। তারপর নাফিয়ার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে সুন্দর মতো করে আবার নাফিয়ার গায়ে কাঁথা জারিয়ে ধরে আস্তে ছোট্ট একটা চুমু এঁকে দিল ওর কপালে। তারপর বলল, বলবো একদিন তোকে ভালোবাসা যায় কি যায় না। তারপর তিহান গিয়ে বসে পড়ে নিচে মুঠোফোনটা হাতে নিয়ে কয়েকটা পিক তুলে নেয় নাফিয়ার। তারপর নাফিয়ার দিকে তাকিয়ে থেকেই ঘুমিয়ে পড়ল সে। দুটো মানুষই ঘুমিয়ে আছে একই রুমে, কেউ ভালোবাসার ছন্দে আর কেউ ভালো লাগার গন্ধে। আর এই ভালো লাগার ভালোবাসার সাক্ষী হিসেবে রয়ে গেল এই মেঘের বর্ষণ, সাথে রুমে থাকা আলোকিত মোমবাতি। ভোরের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল নাফিয়ার। হঠাৎই পাশ ফিরে কিছুটা দূরে নিচে দেয়ালের সাথে হেলান দিয়ে তিহান ভাইয়াকে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হলো নাফিয়া। এর মানে কি সারা রাত তিহান ভাইয়া নিচে ঘুমিয়েছিল নাকি? আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো নাফিয়া। সূর্যের আলো এসে পড়েছে পুরো রুমে। রুমটা খুব সুন্দর। রুম জুড়ে রয়েছে অনেক ফার্নিচার, সাথে ফুলদানি। আস্তে আস্তে পা ফেললো নাফিয়া নিচে। সাথে সাথে ব্যথায় কুকড়ে উঠলো নাফিয়া। উফ, মনেই ছিল না পায়ে ব্যথা পেয়েছি। আস্তে আস্তে পা ফেলে এগিয়ে গেল নাফিয়া তিহান ভাইয়ার দিকে। পায়ে লাগছে খুব, তারপরে ব্যথাকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে নাফিয়া। আচমকা কি হলো, নাফিয়া পা স্লিপ কেটে ঠাস করে পড়ে গেল তিহান ভাইয়ার গায়ের উপর। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে নাফিয়া কিছুই বুঝতে পারেনি। হায় রে, এখন কি করি? এদিকে তিহান আচমকা তার উপর কেউ এসে পড়াতে ফট করে ঘুম পেয়ে গেল তার। সামনে নাফিয়াকে দেখে বলে উঠল সে, তুই? সরি ভাইয়া, আসলে পায়ে ব্যথা তো হাঁটতে গিয়ে পড়ে যাই আর কি। হাঁটতে যখন পারিস না তাহলে বিছানা থেকে নেমেছিস কেন? না মানে তুমি তো ঘুম থেকে উঠছিলে না, তাই আর কি তোমায় ডাকতে এসেছিলাম, আর ডাকতে এসেই পড়ে গেছি আর কি। ভেবেছিলাম তো হাঁটতে পারবো, কিন্তু পারিনি, পড়ে গেছি। সরি ভাইয়া, প্লিজ বকো না, আমি ইচ্ছে করে পড়িনি তোমার গায়ের উপর। এখন তুই কি সরবি আমার উপর থেকে নাকি এভাবেই? ও সরি। বলে তিহান ভাইয়ার উপর থেকে সরে নিচে বসে পড়ল নাফিয়া। হালকা করে মিষ্টি হেসে বলে উঠল, তোমাকে এত এত থ্যাংক ইউ ভাইয়া আমাকে বাঁচানোর জন্য। হয়েছে, আর বলতে হবে না। এখন চল, তাড়াতাড়ি তোকে বাড়ি দিয়ে আমাকেও বাড়ি ফিরতে হবে। ঠিক আছে চলো। আবারও উঠে দাঁড়াতে মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো নাফিয়ার। আহ, নাফিয়ার কথা শুনে হতভম্ব হয়ে বলল তিহান, কি হলো? লাগলো তো আবার। যেটা পারিস না সেটা করিস কেন? আর না হাঁটলে যাব কিভাবে? সেটাও ঠিক। হুট করে তিহান ভাইয়া নাফিয়াকে কোলে তুলে নিল। আচমকা এমনটা হওয়াতে নাফিয়া ঘাবড়ে গিয়ে তিহান ভাইয়ার শার্টের হাতা খামচে ধরে নিল। তারপর চোখ বড় বড় করে বলে উঠল, এটা কি হলো? তুই কি চোখে দেখতে পাসনি? না মানে তুমি নিচ থেকে? বেশি ন্যাকামি করতে হবে না, তোকে কোলে নিয়েছি কারণ তুই হাঁটতে পারছিস না তাই। এটা নিয়ে উল্টাপাল্টা ভাবলে একদম মেরে আলু ভর্তা বানিয়ে দিব। কি? আবার কি? না কিছু না। নাফিয়া চুপ, ঠোঁট হাত দিয়ে। তিহান নাফিয়াকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল, এখন তাহলে যাওয়া যাক বাড়ি। নাফিয়া একটু অবাক হয়ে বলল, এইভাবে? কোনোভাবে? আমি তোমার শার্ট প্যান্ট পরে বাড়ি যাব। এতক্ষণ পর তিহানের মনে পড়ল কাল রাতে নাফিয়াকে সে তার জামা কাপড় পরতে দিয়েছিল। তিহান নাফিয়াকে দ্রুত কোলে থেকে নামিয়ে বিছানা বসিয়ে দিল। তারপর বলল, এখন কি করবি তাহলে? আমার জামা কাপড় পরবো। কিন্তু সেগুলো তো। কিছু হবে না, আমি বাড়ি গিয়েই চেঞ্জ করে নিব। ওকে। বলে রুম থেকে বেরিয়ে যায় তিহান। আবারও কোলে তুলে নিল তিহান নাফিয়াকে। তারপর হাঁটা শুরু করলো বাড়ির গেটের দিকে। হঠাৎ নাফিয়া বলে উঠল, আচ্ছা ভাইয়া, এখানে কি কেউ থাকে না? থাকে তো, আমাদের পুরনো রামু চাচা। ও, কিন্তু কাল রাতে তো তাকে দেখলাম না। এখন নেই। কেন? কোথায় গেছে? ছুটিতে আছে উনি। ও, ওনার একা একা ভয় করে না এখানে? ভয় করবে কেন, এখানে থোড়াই ভূত পেতনি আছে। কি নেই? তাহলে তুমি যে কাল রাত্রে বললে। আরে ওটা তো জাস্ট মজা করে বলেছিলাম, তুই যে সত্যি সত্যি ভয় পেয়ে যাবি কে জানতো। এমন কিছু? এমনটাই ড্রামা কুইন।
হাসলো নাফিয়া। এভাবে কথা বলতে বলতে গাড়ির কাছে আসতেই তিহান নাফিয়াকে গাড়িতে বসিয়ে দেয়। তারপর সুন্দর করে সিট বেল্ট লাগিয়ে নিজেও বসে পড়ে গাড়িতে। কিছু জমানো নতুন স্মৃতির সাথে কিছুটা ভালো লাগা নিয়ে এগিয়ে চলছে তিহান আর নাফিয়া। সারি সারি গাছপালার টপকে এগিয়ে চলছে তারা। কম করে হলেও এখন সকাল 6টা বাজে। সকালে শীতল মেশানো ঠান্ডা বাতাসে ফুরফুরে লাগছে পুরো পরিবেশটা। শীতল মেশানো ঠান্ডা বাতাসে নাফিয়ার চুলগুলো উঠছে। বিষয়টা তিহানের কাছে বড্ড ভালো লাগছে, তাই তো বারবার আর চোখে তাকাচ্ছে নাফিয়ার দিকে। রাস্তা একদম ফাঁকা, কেউ নেই বললে চলে, তাই কোনো ঝামেলা ছাড়া এগিয়ে চলছে তিহান আর নাফিয়া। বেশ কিছুক্ষণ পর হঠাৎই তিহান ভাইয়া গাড়ি থামিয়ে দিল। আচমকা গাড়ি থামিয়ে দেওয়াতে প্রথমে একটু চমকে গেলেও পরক্ষণেই নিজের বাড়িটাকে সামনে দেখতে পেয়ে মুচকি হাসলো নাফিয়া। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, একটা কথা বলবো ভাইয়া? এতক্ষণ নীরবতার পর নাফিয়ার মুখে এমন কথা শুনে তিহান নাফিয়ার দিকে ঘুরে বলল, বলো। প্লিজ ভাইয়া, কালকে রাতের ঘটনাটা কাউকে বলো না। কেন? প্লিজ ভাইয়া, কাউকে বলো না। বাসায় জানলে আম্মু আমায় আর একা বাড়ি থেকে বের হতে দিবে না। তিহান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখিস, আজকের পর রাতে একা কোথাও যাবি না। তিহানের কথা শুনে নাফিয়া হালকা হেসে বলে উঠল, ঠিক আছে ভাইয়া। গুড গার্ল। ঠিক আছে, এখন তাহলে বাড়ির ভেতরে যাচ্ছি। একা যেতে পারবি তো? টেনশন নিও না, আমি আম্মুকে ফোন করে ডেকে নেব। ঠিক আছে। তারপর তিহান ভাইয়া নাফিয়ার হাত ধরে বাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল। নাফিয়া মোবাইলটা হাতে নিয়ে আম্মুকে ফোন করে ডেকে নিল। মাঝখানে কাটলো 3 দিন। এই 3 দিনে বাড়ির বাইরে বের হয়নি নাফিয়া। সারাদিন বাড়িতেই ছিল, শুধু মাঝখানে 2 দিন রাত্রি আর মিতু এসে দেখা করে গেছে তার সাথে। নাফিয়া তার সাথে হয়ে যাওয়া ঘটনাটা বাড়িতে কাউকে না বললেও রাত্রি আর মিতুকে বলতে ভুল হয়নি তার। জীবনে কিছু কিছু কথা থাকে যেগুলো ফ্যামিলির কাউকে বলা যায় না, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে ঠিকই বলা যায়। এই 3 দিনে নাফিয়া এখন অনেকটাই সুস্থ। সে এখন স্বাভাবিকভাবে হাঁটতে না পারলেও ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে ঠিকই পারে। বিকেল 4টা। মোবাইলে একটা সুন্দর গান ছেড়ে বিছানায় শুয়ে আছে নাফিয়া। আজও সেদিন রাতের কথা ভাবলে খুব ভালো লাগে তার। কি সুন্দর যত্ন নিয়েছিল তিহান, আর ভাবতেই খুশিতে মনটা ভরে ওঠে নাফিয়ার। আবার আফসোসও হয়, যদি সত্যি সত্যি তিহান তাকে ভালোবাসতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু হনুমানটা তো তা করবে না। একটা হতাশা নিয়ে শুয়ে আছে নাফিয়া। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো নাফিয়ার। প্রথম কল দেখে নাফিয়ার ভাবতে ভাবতে কেটে গেল। পরে কল বাজতে ফোনটা তুলে বলে উঠল নাফিয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? পরিচয় না দিলে চিনবে না বুঝি? এটা আবার কেমন কথা? হাসলো অপর পাশের ব্যক্তি। আশ্চর্য, আপনি হাসছেন কেন? পরিচয় দিবেন নাকি ফোন কেটে দিব? আরে রেগে যাচ্ছ কেন? আমি হলাম মাস্ক পরিহিত সেই ব্যক্তি যাকে দেখার জন্য তুই ব্যাকুল হয়ে আছো। লোকটির কথা শুনে মাথা যেন আকাশ ভেঙে পড়লো নাফিয়ার। এক প্রকার অবাক হয়ে বলল সে, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? পেয়েছি কোথাও। আগে বলো তোমার পা কেমন এখন? ভালো, আগের চেয়ে অনেক বেটার। গুড। 1 সেকেন্ড, আপনি কি করে জানলেন আমার পায়ে ব্যথা? না আসলে তিহান বলেছিল। কি, আপনি তিহান ভাইকেও চেনেন নাকি? তিহানকে চিনবো না? ও আর আমি তো একই সাথে এক ডিপার্টমেন্টে পড়ি। ও, কিন্তু আপনি এটাও বা জানলেন কি করে যে তিহান ভাইয়া জানে আমার পায়ে ব্যথা? আরে তুমি এত প্রশ্ন কেন করছো বলো তো? তোমার সমস্যা হয়েছে আমি ফোন করেছি বলে? না তেমনটা নয়, আসলে ওসব কথা বাদ দাও, আগে বলো এখন সুস্থ আছো তুমি? অনেকটাই। ভার্সিটি কবে আসছো? কালকেই যাব। ও তাহলে তো আরো ভালো। কি ভালো? না কিছু না। আচ্ছা তাহলে রাখি, পরে কথা হবে। ঠিক আছে, বাই। বাই। বলে ফোনটা কেটে দিল অপর পাশের ব্যক্তিটি। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল নাফিয়া। ঘড়ির কাঁটায় তাকাতেই দেখল ঘড়ির কাঁটায় 9টার কাঁটা ছুঁই ছুঁই। মুখে হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে উঠে বসলো নাফিয়া। তারপর পা টিপে টিপে চলে গেল ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ পর একটা লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো নাফিয়া। আজকে নিজেকে খুব ফ্রেশ ফ্রেশ লাগছে, তার সাথে আনন্দ হচ্ছে। কতদিন পর ভার্সিটি যাচ্ছে। সবচেয়ে বেশি ভালো লাগছে তিহান ভাইয়ের সাথে দেখা হবে। উফ, কতদিন হলো তাকে দেখে না মনে হচ্ছে। কত বছর যেন দেখেনি তাকে। একটা ছোট্ট ধন্যবাদ দিতেই হবে তিহান ভাইয়াকে। এই ভেবে আলমারির দিকে এগিয়ে গেল নাফিয়া। আজকে একটা রেড কালারের জর্জের চুড়িদার পরবে ভাবছে। যেই ভাবা সেই কাজ। একটা সুন্দর চুড়িদার পরে নিল নাফিয়া। সাথে চুলগুলো যেহেতু ভিজে আছে তাই খুলে দিল। হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটে লাল রঙের হালকা লিপস্টিক দিয়ে তৈরি নাফিয়া। আয়নায় নিজেই নিজেকে দেখে ক্রাশ খেল।
কিন্তু ওই তিহাইনা শয়তানটাও খাইবে না যাকে। এমন সময় ফোন বাজলো নাফিয়ার। উপরে রাত্রির নাম দেখে ফোনটা তুলেই বলে উঠল। আসছি আমি। অপর পাশে রাত্রি অবাক হয়ে বলল, তুই ঘুম থেকে উঠে পড়ছিস দোস্ত? আর ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়েও গেছি। ও মাই গড, এটা মিরাক্কেল হয়ে গেল দোস্ত। আই নো, এখন ফোন রাখ, আসছি আমি। নাফিয়ার কথা শুনে হালকা হেসে বলে উঠল রাত্রি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আসছি আমি। বলে ফোনটা কেটে দিল নাফিয়া। তারপর কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে। ডাইনিং টেবিলে বসেছিল আম্মু আর রুহান। নাফিয়াকে দেখে দুজনে হা হয়ে তাকিয়ে আছে। ওনাদের চাহনি দেখে নাফিয়া অবাক হয়ে বলল, কি হলো, তোমরা দুজন হা করে কি দেখছো? আমায় আগে কখনো দেখোনি নাকি? আরে আপু, তুমি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে কি করে উঠলে? চোখ বন্ধ করা ছিল, চোখ খুলে উঠে পড়েছি। নাফিয়ার কথা শুনেই হেসে উঠল আম্মু। তারপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লো নাফিয়া ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির ভিতর ঢুকতে সবাই হা হয়ে তাকিয়ে আছে নাফিয়ার মুখের দিকে। এই জিনিসটা একদমই ভালো লাগে না নাফিয়ার। আশ্চর্য, নাফিয়াকে কি এর আগে দেখেনি নাকি যে এভাবে তাকিয়ে আছে সবাই? এমন সময় মিতু আর রাত্রি দুজনে দৌড়ে আসলো নাফিয়ার কাছে। ওদের দেখে নাফিয়া খুশি হয়ে দাঁড়িয়ে পড়লো। ওরা কাছে আসতে দুজনকে জড়িয়ে ধরলো নাফিয়া। তারপর বলে উঠলো, কেমন আছিস তোরা? তোকে ছাড়া ভালো থাকি কিভাবে? কিন্তু এখন তুই চলে এসেছিস, এখন ভালো থাকবো। হাসলো নাফিয়া। এমন সময় সিফাত ভাইয়া এসে বলল, নাফিয়া, তোমায় তিহান ডাকছে। হঠাৎ করে সিফাত ভাইয়ের মুখে এমন কথা শুনে নাফিয়া, রাত্রি, মৃত্যু তিনজনে অবাক হয়ে গেল। নাফিয়া ঘাবড়ে গিয়ে বলল, আমায় কেন ডাকছে ভাইয়া? কি করেছি আমি? সেটা তো জানি না, তোমায় তাড়াতাড়ি যেতে বলেছে। ঠিক আছে ভাইয়া, আপনি যান, আমি আসছি। ঠিক আছে বলে সিফাত বলে গেল। সিফাত যেতেই নাফিয়া চোখ গরম করে রাত্রি আর মৃত্যুর দিকে তাকিয়ে বলে উঠল, সত্যি করে বল, আমি না থাকায় আবার উল্টাপাল্টা কিছু করেছিস তোরা? বিশ্বাস কর দোস্ত, আমরা কিছুই করিনি। সত্যি আমরা কিছু করিনি। যদি তোদের জন্য আমাকে আবার শাস্তি পেতে হয়, তাহলে তোদের একদিন কি আমার একদিন। বলে এগিয়ে গেল নাফিয়া। যেখানে তিহান আছে সেখানে। এদিকে মৃত্যু আর রাত্রি একে অপরের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আমরা সত্যিই কিছু করিনি। তাহলে তিহান ভাই ডাকলো কেন নাফিসাকে? কি জানি। হা হয়ে তাকিয়ে আছে তিহান নাফিয়ার দিকে, যেন সে কি জন্য ডেকেছিল নাফিয়াকে তা সে নিজেই ভুলে গেছে। আর অন্যদিকে ভয়ে কাচুমুচু করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নাফিয়া, তিহান ভাইয়া থেকে কয়েক কদম দূরে। না জানি তিহান ভাইয়া কি শাস্তি দেয় নাফিয়াকে। একটু মিনমিন কণ্ঠে বলে উঠল নাফিয়া তিহানকে, ভাইয়া ডেকেছিলে আমায়? তিহান চুপ। কি হলো ভাইয়া, কথা কেন বলছো না? তিহান আবারও চুপ। এদিকে তিহানের কাণ্ড দেখে সিফাত, রিয়া সহ তার সকল বন্ধুরা সবাই হা হয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎই রিয়া তিহানের কাঁধে হাত দিয়ে বলল, ওই, কোথায় হারিয়ে গেলি তুই? রিয়ার কথা শুনে তিহান তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। তারপর রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল সে, কি হয়েছে? আরে ভুলে গেলি নাকি? ওই তো নাফিয়া আসছে। তুই নাকি কি বলবি? ও, আমি তো ভুলেই গেছিলাম। এ বলে তিহান উঠে দাঁড়ালো। তারপর নাফিয়ার দিকে তাকাতে তাকাতে এগিয়ে গেল সে। এদিকে হুট করে তিহান ভাইয়াকে এগিয়ে আসতে থেকে ঘাবড়ে গেল নাফিয়া। হায় রে, এখন কি হবে আমার? তিহান আস্তে আস্তে একদম নাফিয়ার সামনে এসে দাঁড়ালো। ভয়ে ভয়ে তাকিয়ে আছে নাফিয়া তিহানের দিকে। তারপর সে কিছু বলার আগেই বলে উঠল, বিশ্বাস করো ভাইয়া, আমি কিছু করিনি। আমি তো এই কয়দিন ভার্সিটিতেই আসিনি, সেটা তো তুমি জানো। যদি কেউ কিছু করে থাকে তাহলে এই রাত্রি আর মিতু করেছে। ওরা বারবার আমার নাম নিয়ে তোমার সাথে আজে বাজে কাজ করে ফেলে, আর আমি ফেঁসে যাই। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি ভাইয়া, ট্রাস্ট মি। নাফিয়ার বকবক শুনে তিহান রেগে যায়। আরে সে কি একবারও বলেছে নাকি নাফিয়া কোনো ভুলভাল কাজ করেছে? তিহান ধমকের স্বরে বলে উঠল, থাম তুই, আমি তোকে একবারও বলেছি তুই কিছু করেছিস। তিহানের ধমক শুনে নাফিয়া বকবকানি থামিয়ে দিল। তারপরে একটু মিনমিন কণ্ঠে অবাক হয়ে বলে উঠল, কিচ্ছু করিনি। তাহলে ডাকলে কেন তুমি? সেটাও তো বলবো। তাহলে বলছো না কেন? তুই বলতে কোথায় দিচ্ছিস? তোর সামনে এসে দাঁড়াতেই তো বকবক শুরু করে দিলি। আসলে আমি তো ভাবছিলাম। কি ভাবছিলি তুই? না কিছু না, এখন বলো কি জন্য ডেকেছো আমায়? পা এখন কেমন তোর? তিহানের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল নাফিয়ার। তিহান নাফিয়ার পা কেমন আছে সেটা জানার জন্য ডেকেছে। নাফিয়া তো আজকে মহা খুশি। নাফিয়ার ভাবনার মাঝখানে আবারও বলে উঠল তিহান, কি হলো, কথা বলছিস না কেন? পা কেমন আছে তোর?
হ্যাঁ একটু ভালো। ঠিক মতো ওষুধ নিয়েছিলি তো? ভাইয়া। আর কি বলবে বুঝতে পারছে না তিহান, তাই চুপ করে রইল সে। তিহান চুপ হয়ে যাওয়াতে লাফিয়ে বলে উঠল, এখন তাহলে আমি আসি ভাইয়া। যা। ঠিক আছে। এই বলে একদম পেছনে যেতে আবারও বলে উঠল তিহান। শোন, বলো ভাইয়া। আজকে রাতে বাড়িতে আসছিস তো? তিহান ভাইয়ার এবারের কথা শুনে নাফিয়া চরম প্রকার অবাক হয়ে বলল, তোমাদের বাড়ি? কেন? না মানে রাত্রি তোকে কিছু বলিনি? কই না তো, অবশ্য কিছু বলার সুযোগই তো পেলো না, তার আগেই তো তুমি ডাক দিলে। ও তাহলে ওই বলবে এসে যাস, কিন্তু তোকে কিছু বলার আছে আমার। কি বলবে তুমি? সেটা না হয় বাড়ি গেলেই বলবো। ঠিক আছে। এখন তাহলে যাই ভাইয়া। এখনই যাবি? তুমি কি বলছো বলো তো, নার্ভাস নাকি তুমি? না নার্ভাস নয়, আর একটা কথা বলার ছিল। ও বলো। না থাক। থাকবে কেন? এমনি থাকবে, যা তুই। তিহানের কাজ আর কথা শুনে নাফিয়া মুচকে হেসে বলে উঠল কানে কানে, ভাইয়া সামথিং সামথিং। তোর মাথার থিং যা তুই। তিহানের কথা শুনে হাসতে হাসতে শেষ নাফিয়া, তারপর বলল, ঠিক আছে যাচ্ছি ভাইয়া, আই এম ওয়েটিং ফর ইউ ভাইয়া। তিহানও হাসলো, হয়তো সে যেটা বলতে চাইছে সেটা নাফিয়া বুঝে গেছে। এদিকে দূর থেকে রিহান আর নাফিয়ার কাণ্ড থেকে বেশ জ্বলে পড়ে যাচ্ছে। কি এমন কথা বলছে যেটা তারা শুনতে পাচ্ছে না? তারপর নাফিয়া তিহানের কানে কানে কিছু বলছে যেটা একদমই সহ্য হচ্ছে না রিয়ার। তার সাথে হাসাহাসি করছে দুজন। এদিকে সিফাত এসে বলল রিয়াকে, ওরা দুজনে কি কথা বলছে বলতো? আমি কি করে জানবো? না সেটা নয়, যে তিহান নাফিয়াকে দেখলে রাগারাগি করত, সেই তিহান আজকে হেসে কথা বলছে নাফিয়ার সাথে। নিশ্চয় দাল মে কুছ কালা হে। কি বলতে চাইছিস বলতো তুই? এটাই বলতে চাইছি, কোনোভাবে তিহান নাফিয়াকে ভালো টালো বেসে ফেললো নাকি? শব্দ হয়ে গেল রিয়া, কিন্তু মনে মনে রেগে গেল সে প্রচুর, কারণ সে তিহানকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে, কিন্তু আজও বলতে পারেনি। এদিকে কিছুক্ষণ হাসাহাসি করে নাফিয়া চলে গেল, আর তিহান চলে আসলো ওর বন্ধুদের কাছে। তিহান ওদের সামনে আসতেই সিফাত ওর হাত জড়িয়ে ধরে বলল, কি মামা, কেসটা কি? কিসের কেস? এখন ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারছো না বুঝি মামা? কি বলতে চাইছিস তুই? এটাই বলতে চাইছি, যে ছেলে নাফিয়াকে দেখলেই রাগারাগি করে, সেই ছেলে আজকে এত মিষ্টি করে কথা বলল, কারণটা কি মামা? বুঝে গেছিস তুই? তারপর আর কি, সব বন্ধুরা মিলে হাসাহাসি শুরু করে দিল। অন্যদিকে সবাই বিষয়টা নিয়ে হাসাহাসি করলেও খুশি হতে পারছে না রিয়া। ভার্সিটি গাছতলায় বসে আছে রাত্রি আর মিতু, অপেক্ষা করছে তারা কখন নাফিয়া আসবে আর তারা শুনবে কেন ডাকলো তিহান নাফিয়াকে। এমন সময় দৌড়ে ওদের সামনে আসলো নাফিয়া। সে মিতু আর রাত্রির হাত ধরে নাচানাচি শুরু করে দিল। নাফিয়ার এমন কাজে রাত্রি মিতু দুজনে অবাক হয়ে বলল, ওই পাগল হয়ে গেলি নাকি তুই? ওরে দোস্ত, আজকে আমি খুব খুশি। কেন বলতো? তবু এখন কমু না, আগে সবটা শুনি তারপর। মানে? আজকে তোদের বাড়িতে কি আছে দোস্ত? হুট করে এই উত্তেজনার মাঝখানে নাফিয়ার এমন কথা শুনে চমকে উঠল রাত্রি। তারপর বলে উঠল, তার মানে তুই আজকের দিনটা ভুলে গেছিস? রাত্রির কথা শুনে নাফিয়া অবাক। তারপর সে বলল, কি আছে আজকে? তুই সত্যি ভুলে গেছিস নাফিসা? আমার সত্যিই মনে নেই, বল না আজকে কি আছে। আমি তোর সাথে কোনো কথাই বলবো না, যা। বলে রাত্রি মুখ গুমরা করে দাঁড়িয়ে পড়ল গাড়ির সামনে। নাফিয়া তো চরম অবাক, কারণ নাফিয়া সত্যিই বুঝতে পারছে না আজকে কি আছে। নাফিয়া মিতুর সামনে দাঁড়িয়ে বলল, কি আছে আজকে? তোর মনে নেই? বিশ্বাস কর আমার সত্যিই মনে নেই। আজকে রাত্রি বার্থডে, তুই ভুলে গেলি কি করে? সাথে সাথে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নাফিয়ার। হায় রে, আজকে রাত্রির পয়তা দিবস আর আমি ভুলে গেছি। এখন কি করবি? সত্যি আমার মাথায় একদমই ছিল না বিষয়টা। এখন কি করবো মিতু? রাত্রি তো রেগে আগুন হয়ে গেছে। আমি কি জানি। হঠাৎ আশেপাশে তাকাতে একটা সুন্দর ফুল গাছ দেখতে পেল নাফিয়া, সাথে সুন্দর সাদা রঙের ফুল। নাফিয়া একটা ছিঁড়ে চলে গেল রাত্রির সামনে, তারপর ফুলটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। কি রে, ভুলে গেলি তুই? আরে সরি বললাম তো, এবারের মতো মাফ করে দে। একটা শর্তে মাফ করে দিতে পারি। কি শর্ত? আজকে রাত্রির পার্টিতে তুই আর মিতু শাড়ি পরে আসবি। কি আবার শাড়ি?
হুম। বিকাল 5টা। ব্ল্যাক শাড়ির সাথে সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে আছে নাফিয়া মিতুদের বাসার নিচে, কারণ নাফিয়া আর মিতু দুজন একসাথে যাবে রাত্রিদের বাড়িতে। আর যাওয়ার আগে শপিংয়ে যাবে, রাতের জন্য গিফট কেনা হবে। একদম ফুরফুরে মেজাজে আছে নাফিয়া। সবচেয়ে বেশি এক্সাইটিংয়ে আছে তিহান, কিছু বলবে এটা শোনার জন্য। সকালে তিহানের হাবভাব দেখে বোঝা গেল নিশ্চয়ই নাফিয়াকে প্রপোজ করবে। যদি করে, উফ, ভাবতে আনন্দ লাগছে আমার। কখন যাব রাত্রিদের বাড়িতে? এই মিতুর বাচ্চা এখনো আসছে না কেন?